সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, তোমাদের সবার প্রিয় বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি। আজকে আমরা আলোচনা করব কপিল দাস মুর্মুর শেষ কাজ। এই গদ্যটা লিখেছেন শওকত আলী। তো এই কপিল দাস মুর্মুর শেষ কাজ গদ্যটা পড়তে গেলে আমাদের কাছে একটু মনে হবে যে কোথাও যেন কাটা কাটা করা হয়েছে, কারণ সত্যি আসলে এই গল্পটা এসেছে লেলিহান সাদ গ্রন্থ থেকে। তো ওই লেলিহান সাদ গ্রন্থটা তো অনেক বড়, সেখান থেকে বিভিন্ন অংশ কেটে 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 এই যে কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটা কিন্তু সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে। তো যার কারণে একটু অসুবিধা হতে পারে, বাট আমরা যারা আজকে ক্লাসটা করব তাদের জন্য কোনো অসুবিধা হবে না, যারা ক্লাস করবে না তাদের জন্য অসুবিধা হবে। তোমরা যারা ক্লাস করবা এই মনোযোগ সহকারে সময়টা আমাকে দিবা, তোমাদের কোনো সমস্যা হবে না এই গল্পে। আশা করছি এই গল্পটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এই গল্পটা বোঝার জন্য আমরা শুরুতেই পাঠ পরিচিতি পড়ব। পাঠ পরিচিতি অল্প একটু পড়লেই বুঝতে পারবো যে এই গল্পটা কী নিয়ে লেখা হয়েছে। তো একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই গল্পের মূল ভাব কী এবং কী জন্য আমরা লেখা হয়েছে এই গল্পটা। তো কপিল দাস মুর্মু এক বৃদ্ধ সাঁওতাল। ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের রয়েছে রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল ইতিহাস। সো কপিল দাস মুর্মু হচ্ছে একজন সাঁওতাল, আমরা জেনে গিয়েছি, এবং ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের অনেক ঐতিহ্যবাহী গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে তাদের। তাদের অনেক ইতিহাস রয়েছে। তাদের নিজেদের জমি রক্ষার জন্য অনেক যুদ্ধ করেছে। ভূমি তাদের অস্তিত্বেরই অপর নাম। তাই নিজেদের বসত বাটি থেকে উন্মূলিত হওয়ার আশঙ্কা যখন তীব্রতর রূপ ধারণ করে, তখন বয়সের ভারে ঝিমিয়ে পড়া অন্য সবার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় একটা মানুষ ছিলেন কপিল দাস। ওই কপিল দাস অমিত সাহসে উদ্দীপিত হয়ে ওঠে। যখন একটা যুদ্ধের একটা আয়োজন হচ্ছে, যে সাঁওতালদের সাথে কারো একটা সমস্যা বেঁধেছে, যখন যুবকেরা ঝিমিয়ে পড়েছিল, একজন বৃদ্ধ বয়সের মানুষ কপিল দাস সে অসীম সাহসে যেরকম উদ্দীপিত হয়ে উঠেছে, এই জিনিসটা এখানে আমরা দেখতে পারবো। শেষ পর্যায়ে জীবনের শেষ কাজ হিসেবে শেষ লড়াইটা লড়বার জন্য নিজেকে সে সময়ের হাতে তুলে দেয়। তরুণদের ভয় দ্বিধাকে অমূলক প্রমাণিত করে একাই সে আত্মত্যাগী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। আশা করছি আমরা এইটুকুতেই বুঝতে পারছি যে এই গল্পটার মূল থিমটা কি হতে যাচ্ছে। বাকিটা আমরা এখন আর পড়ছি না, পরবর্তীতে প্রয়োজন হলে পড়ে নেব। সাঁওতালদের সম্পর্কে একটু জেনে নিই। সাঁওতাল সম্প্রদায় বাংলাদেশের দিনাজপুর এবং রংপুর অঞ্চলে বসবাস করে। দিনাজপুর জেলার বীরগঞ্জ, নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ি, চীনের বন্দর, কাহারোল, রংপুর জেলার পীরগঞ্জে সাঁওতালদের অধিক সংখ্যক বসবাস করে। এছাড়া রাজশাহী, নওগাঁ, বগুড়া এগুলোতেও কিছু কিছু সাঁওতাল রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম এই সাঁওতাল সম্প্রদায় কিন্তু অন্যদের মতো পাহাড়ে বসবাস করে না, তারা কিন্তু সমতলে বসবাস করতেছে, আমাদের সাথেই রয়েছে। তো এর কারণে ওদের জমি জমার উপর কিন্তু অনেক মানুষের অনেক লোভ ছিল। তারা ভাবতো যে কি ব্যাপার, এরা অন্য একটা সম্প্রদায় হয়ে সে আমাদের বাংলাদেশে বসবাস করছে, এদেরকে তো খেদাই দিলেই চলে যায়, জমিগুলো তো আমি পেয়ে চাই, দখল করে ফেলি। অথবা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তাদের জমি জায়গা যখন প্রয়োজন হচ্ছিল সরকার নিয়ে নিচ্ছিল, বা বিভিন্ন প্রকল্পে যদি প্রয়োজন হয়, কারণ সাঁওতালরা তো সম্প্রদায় ওদের মানে আদি গোষ্ঠী থেকে জমি রেজিস্ট্রি করে হয়তো বা ছিল না, যার কারণে আসলে সমস্যা ছিল তাদের জমি জমা নিয়ে কিছু। কিন্তু তারা তো অনেক প্রাচীনকাল থেকে বসবাস করছে, তাদের তো একটা অধিকার রয়েছে। তো এই অধিকার রক্ষার জন্য, তাদের বসত বাড়ি রক্ষার জন্য তারা অনেক যুদ্ধ করেছে। তো এই সাঁওতাল সম্প্রদায় ভারতের প্রাচীন এবং বৃহত্তম একটা আদিগোষ্ঠীগুলোর মধ্যে একটা, যাদের সংগ্রামী জীবন ঐতিহাসিক, সামাজিক এবং অর্থনৈতিক সংকটের সঙ্গে জড়িত। তাদের সংগ্রাম মূলত জমি, স্বায়ত্তশাসন, সাংস্কৃতিক পরিচয় রক্ষার জন্য। কয়েকটা আমরা উল্লেখযোগ্য ঘটনা বলি, যেমন ঔপনিবেশিক শাসন এবং সাঁওতাল বিদ্রোহ হয়েছে 1855 সালের দিকে। তো ওই সময় কিন্তু তারা ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদারদের শোষণ এবং মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সাঁওতালরা তাদের জমি অধিকার রক্ষার জন্য ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত এটা দমন করা হয়। এই বিদ্রোহে সাঁওতালদের সংগ্রামী চেতনাকে চিরস্মরণীয় করে তোলে। এছাড়া জমি এবং প্রাকৃতিক সম্পদের অধিকারের জন্য তারা লড়াই করেছে, সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যের জন্য, সাংস্কৃতিক পরিচয় রক্ষা করার জন্য তারা অনেক লড়াই করেছে। তো এই লড়াইগুলো মধ্যে আসলে বা ওই সময় তারা যতটা সংগ্রামী ছিল, বর্তমান সময়ে যুবকরা ততটা সংগ্রামী নয়। এই জন্যই এই জিনিসটাই মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কপিল দাস মুর্মু একজন বৃদ্ধ মানুষ,
কিন্তু যখন সাঁওতালদের সাথে কোনো একটা সমস্যা হলো, তখন বর্তমান সময়ের যুবকরা কপিল দাসদের যুবকের সময় থাকাকালীন কপিল দাস মুর্মুরা যখন যুবক ছিল তখন তারা যতটা যুদ্ধ করেছে, সংগ্রামী মনোভাব তাদের মধ্যে ছিল, বর্তমান যুবকদের মধ্যে এখন দেখা যাচ্ছে না। এই জন্যই কপিল দাস মুর্মু আসলে শেষ বয়সে এসেও নিজের সাহসটা প্রকাশ করেছে, নিজের নাতিদের সাথে নিজের ছেলে মেয়েদেরকে বোঝানোর একটা চেষ্টা করেছে যে তারা ওই সময় অনেক সাহসী ছিল। তাদের এই কপিল দাস মুর্মু বুড়ো হয়ে যাওয়ার পরেও আসলে তার মধ্যে অনেক সাহস রয়েছে, অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করা, লড়াই করার যে সাহসটা রয়েছে, এই সাহসটা তাদের মধ্যে সঞ্চারিত করার জন্য এই গল্পটা মূলত লেখা হয়েছে বা এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আমরা দেখি যে কপিল দাস মুর্মুর এই মুর্মুটা কিভাবে আসলো। তো সাঁওতালদের 12টা গোত্র রয়েছে। তো সাঁওতালদের 12টা গোত্রর মধ্যে মারাডি, সরেন, কিস্কু, মুর্মু, হাজরা, টুডু এগুলো তাদের গোত্র। এগুলোর মধ্যে একটা গোত্র ছিল মুর্মু। সেই মুর্মু গোত্রের একজন ব্যক্তি ছিলেন কপিল দাস মুর্মু। হ্যাঁ, তো কপিল দাস মুর্মু নামটা এভাবেই হয়েছে। আসলে কপিল দাস মুর্মু হলেন শওকত আলীর কপিল দাস মুর্মুর শেষ কাজ এই গল্পের প্রধান চরিত্র। শওকত আলী যে গল্পটা লিখেছেন এটার প্রধান চরিত্র হচ্ছে কপিল দাস মুর্মু, অর্থাৎ নায়ক। তিনি একজন বৃদ্ধ সাঁওতাল যিনি তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছেন, বয়স্ক হয়ে গেছেন। কপিল দাস তার অতীত স্মৃতি, বর্তমানের স্থবিরতা এবং ভবিষ্যৎ সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন। গল্পে তার চরিত্রটি একটা প্রতীক হিসেবে কাজ করে, যা সাঁওতাল সম্প্রদায়ের সংগ্রাম, অস্তিত্ব এবং ভূমির অধিকার প্রশ্নকে প্রতিফলিত করে। কপিল দাসের ভাবনা মূলত তার অতীত স্মৃতি, বর্তমানের বাস্তবতা। আচ্ছা, এগুলো কেন পড়তেছি? এগুলো না পড়লে তোমাদের বুঝতে অসুবিধা হবে গল্প, এই জন্যই পড়তেছি। না পড়লে গল্প বুঝতে অসুবিধা হবে, এই জন্যই পড়তেছি। তোমরা যদি মনে করো যে না ভাই সময় নষ্ট করতেছে, ডাইরেক্ট গল্প পড়ান, তাহলে ডাইরেক্ট গল্প পড়ালে কিন্তু কিছু বুঝবা না, তাহলে কিন্তু না বুঝলে সেটা দায়ভার আমার না। কপিল, এই জন্য যেটা দরকার আমি বোঝাচ্ছি, বোঝো, সময় দাও। হ্যাঁ, এত সহজ না লেখাপড়া, এত সহজ না যে আসবা 10-15 মিনিটে শিখে চলে যাওয়া। কপিল দাসের ভাবনা মূলত তার অতীত স্মৃতি, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ সম্পর্কে। তিনি তার যৌবনের দিনগুলোকে স্মরণ করেন যখন তিনি সাহসী এবং শক্তিশালী ছিলেন। কপিল দাস মুর্মু কিন্তু যখন যুবক ছিলেন অনেক সাহসী ছিলেন, ওই স্মৃতিগুলোকে তিনি এখানে স্মরণ করেছিলেন। তিনি তার শিকারের গল্প, সমাজের নেতৃত্ব এবং সংগ্রামের দিনগুলোকে মনে করেন। কিন্তু বর্তমানে তিনি একজন বৃদ্ধ মানুষ যাকে সমাজে অপ্রয়োজনীয় মনে করা হয়। তার ভাবনায় উঠে আসে ভূমি হারানোর আশঙ্কা, তার সম্প্রদায়ের অস্তিত্বের সংকট এবং তার নিজের অদক্ষতা। তিনি বুঝতে পারেন যে তার বয়সের কারণে তিনি এখন আর লড়াই করতে পারবেন না, কিন্তু তার মনের ভেতরে এখনো আগুন জ্বলছে। এই গল্পের মূল উদ্দেশ্য হলো সাঁওতাল সম্প্রদায়ের সংগ্রাম, ভূমির অধিকার এবং তাদের অস্তিত্বের লড়াইকে চিত্রিত করা। গল্পের কপিল দাসের মাধ্যমে দেখায় যে ভূমি এবং প্রকৃতির সাথে সাঁওতালদের সম্পর্ক কতটা গভীর। তাদের জন্য ভূমি শুধু জমি নয়, এটা একটা অস্তিত্বের অংশ। হ্যাঁ, ভূমি যদি নিয়ে নেয় তাহলে তাদের অস্তিত্ব থাকবে? গল্পটি এই বার্তা দেয় যে সংগ্রামের কোনো বয়স নেই, মানুষ তার শেষ শ্বাস পর্যন্ত লড়াই করতে পারে। গল্পের মূল ভাব হলো সংগ্রাম এবং অস্তিত্বের লড়াই। কপিল দাস একজন বৃদ্ধ মানুষ যিনি তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছেন, কিন্তু তার মনের ভেতরে এখনো আগুন জ্বলছে। তিনি তার সম্প্রদায়ের ভূমি এবং অস্তিত্ব রক্ষার জন্য শেষ লড়াইটা লড়তে চান। গল্পটি দেখায় যে বয়স এবং শারীরিক অক্ষমতা সত্ত্বেও মানুষের মনের ভেতরে সংগ্রামের চেতনা কখনো মরে না। কপিল দাস তার শেষ কাজ হিসাবে তীরধনুক হাতে নিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে যায়, যা তার সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার সংগ্রামের প্রতীক হয়ে ওঠে। গল্পটি আরও দেখায় যে সমাজে বৃদ্ধদেরকে অনেক সময় অপ্রয়োজনীয় মনে করা হয়, কিন্তু তাদের অভিজ্ঞতা এবং সংগ্রামের চেতনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে। বৃদ্ধরা হয়তো বা তোমার সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করতে পারবে না, কিন্তু তাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা তোমাকে অনুপ্রাণিত করতে পারে। এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। কপিল দাসের চরিত্রটি এই বার্তা দেয় যে সংগ্রামের কোনো বয়স নেই, মানুষ তার শেষ শ্বাস পর্যন্ত লড়াই করতে পারে। এখন তাহলে আমরা মূল গল্পে চলে আসি, যেটার জন্য তোমরা অপেক্ষা করছিলে। এতক্ষণ আমরা আইডিয়া নিলাম এই গল্পের ভিতরে কি কি রয়েছে, কেন আমরা পড়তে যাচ্ছি। এই আইডিয়াটা না নিলে বুঝতে আমাদের সমস্যা হইতো। হ্যাঁ, এই জন্য এখন পড়লে বুঝবা, এখন পড়াইলেও বুঝবা, কিন্তু ডাইরেক্ট এসে গল্প পড়লে বুঝতা না। এই জন্য এখন আমি শুরু করছি যে বাতাস উঠলে এখন টাঙনের পানিতে কাঁপন লাগে না। টাঙন হচ্ছে এখানে একটা
পাহাড়ি জলধারা বিশেষ, মানে এক ধরনের নদী, হ্যাঁ, একটা নদীর কথা বলা হচ্ছে। তো বাতাস উঠলে এখন আর টাঙ্গনের পানিতে, মানে নদীর পানিতে আর কাঁপন লাগে না। দেখবা যে যখন বাতাস ওঠে তখন নদী বা পুকুরের পানিতে একটা ঢেউ, একটা কাঁপন সৃষ্টি হয়। জোরে বাতাস হলে পানিগুলো এদিক থেকে ওদিকে ছোটাছুটি করে, কিন্তু এখন আর লাগছে না, কারণ বাতাসটা হয়তো বা অত বেশি না, পানি এখন অনেক নিচে, পানি অনেক নিচে নেমে গেছে। বালি কেটে কেটে ভারী ধীর স্রোতে এখন শীতের টাঙ্গন বয়ে যায়। বলতেছে যে এখন যে এই টাঙ্গন নদীর স্রোত ওটা অনেক ধীর, অনেক কম, যে এই যে অনেক কম স্রোতে এই নদীর পানিটা বয়ে যাচ্ছে। পানির তলায় বালি চিকচিক করে, কোথাও কোথাও সবুজ গুল্ম, স্রোতের ভিতরে ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ ফেরে। চতুর দু একটা মাছ তীর তীর করে উজানে ছুটে গেলেও আবার ভাটিতে ফিরে আসে, কিন্তু কাঁপে না পানির স্রোত। ওই দু একটা মাছ যদি তিতির করে উপরে উঠলো আবার চলে গেল, কিন্তু কাঁপে না পানির স্রোত। পানির স্রোত এতটা বেশি না। এমনকি সাঁকোর ওপার দিয়ে চিনির কলের ভারী আখ বয়রা ট্রাকগুলো যাবার সময়ও না। একটা সাঁকো রয়েছে, সাঁকোর ওপর দিয়ে চিনি কলের ভারী ভারী ট্রাকগুলো যাচ্ছে, কারণ ওখানে চিনি কলে হয়তো বা ফ্যাক্টরি আছে। সেই ট্রাকগুলো যাচ্ছে, যাওয়ার সময়ও তো একটু পানি কাঁপাকাঁপি করবে নাকি, কিন্তু তারপরও করে না। শাকের থামগুলো গুম গুম শব্দ করে, কিন্তু পানির স্রোত তেমনই ধীর, তেমনই শান্ত, কারণ পানি বেশি হয়তো বা পানির উচ্চতা হয়নি, বাতাস কম। এই কারণে আসমান, কান্দর বা দিগন্ত জুড়ে যে শীতের একটা শান্ত ভাব থাকার কথা, সেই ভাবটা টাঙ্গনের স্রোতে আজকাল সবসময় ধরা থাকে, মানে যেরকমটা হওয়ার কথা। আকাশ, কান্দর, কান্দর হচ্ছে যে নিচু যে জমিগুলো, যেখানে মনে করো যে মানে নদীর পাড়ে, যেমন নদীর পাড়ে যে কিনারাটা যেখানে নিচু আর কি, যেখানে এই বর্ষাকালে ডুবে যায়, আবার অন্যকালে আবার যেটা চর জেগে ওঠে, এরকম একটা জায়গা। তো এই জায়গাগুলো শীতের একটা শান্ত ভাব যে থাকার কথা, সেই ভাবটা টাঙ্গনের স্রোতে আজকাল সব সময় ধরা থাকে। কপিল দাসের এখানে আসলে ওই সময়কার একটা পরিস্থিতি, হ্যাঁ, মানে ওই সময়কার শীতকালের যে প্রকৃতি, সেই প্রকৃতিটা এখানে শুরুতে তুলে ধরা হয়েছে। যে টাঙ্গনের লেখক টাঙ্গনের শীতল পানির শান্ত পরিবেশের বর্ণনা করেছেন। বাতাস উঠলেও পানির স্রোতে কাঁপে না, বরং ধীরে ধীরে বয়ে যায়। পানির তলায় বালি চিকচিক করছে, সবুজ গুল্ম স্রোতের মধ্যে তলিয়ে যাচ্ছে। মাঝে চলাচল সত্ত্বেও স্রোতের শান্তি বজায় থাকে, এমনকি ভারী ট্রাকগুলো সাঁকো পার হলেও স্রোতে কোনো কাঁপন দেখা যায় না। শীতের শান্ত ভাব প্রকৃতির মধ্যে বিরাজ করছে, যা টাঙ্গনের শান্ত পানিতে প্রতিফলিত হচ্ছে। আর ওই শান্ত নদীর ধারে বসে থাকবার জন্যই কিনা কে জানে কপিল দাস ভারী আরামে রোদের দিকে পিঠ মেলে দিয়ে ঝিমোতে পারে। ওই শান্ত নদীর ধারে বসে আছে কে? কপিল দাস। কপিল দাস সেখানে বসে বসে কি করছে? অনেক আরামে রোদের দিকে পিঠ দিয়ে একদম ঝিমাতে ঝিমাতে সময় কাটাচ্ছে। তার চারদিকে নানা শব্দ, কিন্তু সে তার কানে ঢোকে না, হ্যাঁ, বা ঢোকে কিনা তা বোঝা মুশকিল। ধরো কিরকম গা চিৎকার করতে করতে চিনি কলের ট্রাকগুলো ছুটছে। ফার্মের ভিতরে বিনোদ মিস্ত্রির খান 2 ট্রাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে, মানে ট্রাক্টর চালু করে রাখছে আর কি ট্রায়ালের জন্য। তারা বকবক বকবক শব্দ একটা সকাল দুপুর রাত ক্রমাগত হয়েই চলেছে। নদীর ওপারে আবার কোথায় এক রাখাল সারাদিন ধরে একটা বুনো সুর বাঁশিতে বাজিয়েই যাচ্ছে। এসব তার কানে ঢুকবার কথা, কিন্তু কপিল দাস চুপচাপ, মাথাটা ডাইনে বায়ে অল্প স্বল্প দুলছে, আর সে বসে রয়েছে, তা বসে রয়েছে। ওদিকে ছাগল ঢুকে যদি সবজি ক্ষেত তছনছ করে, কি বিন্দা মাঝির বউ সোনামুখী নগেন হরের বোন সিলভির সঙ্গে ঝগড়া বাঁধায়, কিংবা নদীর ওপারে খোলা কান্দরে খরগোশ তাড়িয়ে নিয়ে আসে কোনো ভিন গায়ের কুকুর, এবং সেজন্য যদি এপারের বাচ্চারা লে হই হই করে ওঠে, কপিল দাস নড়বে না। যত কিছু হয়ে যাক, কার সাথে কার ঝগড়া লাগুক, কোন ছাগল তছনাছ করে ফেলুক, কে খরগোশ তাড়িয়ে নিয়ে গেল, কোন কুকুর, কোন বাচ্চারা হই হই করতেছে, ওগুলো তার কোনো কানে বাজতেছে না। ও নড়বে না, হেলবে না, কান পাতবে না, কাউকে একটা কথাও জিজ্ঞেস করবে না। একদম মনে নিজের আরামে শান্তি মতো একটা প্রকৃতিতে সুন্দরভাবে সে বসে আছে। কপিল দাস নদীর ধারে শান্তভাবে বসে থাকেন, রোদের দিকে পিঠ মিলে ঝিমাতে থাকেন। চারপাশে নানা শব্দ হচ্ছে, চিনি কলে ট্রাক্টরের আওয়াজ, মিস্ত্রির কাজের শব্দ, নদীর ওপারে রাখালদের বাঁশি শব্দ। কপিল দাসের কোনো সমস্যা না, ওগুলো কানে পৌঁছাচ্ছে না। তিনি চুপচাপ বসে আছেন, মাথা একটু দুলছে,
কিন্তু কোনো কিছুতেই তার মনোযোগ নেই। এমনকি প্রতিবেশী কেউ ঝগড়া করলে, বাচ্চারা হইচই করলে কপিল দাস মুর্মু কোনো প্রতিক্রিয়া দেখায় না, নিজের শান্তি মতো একদম আছেন। আসলে কপিল দাস মুর্মুর কাছে সবাই একটার সঙ্গে আর একটা মেলানো বলে মনে হয় এরকম হয়ে আসছে দুনিয়ায়। ঝগড়া বলো, ঝাঁটি বলো, জন্ম বলো, মরণ বলো, সবাই একটার সঙ্গে একটা আর একটা মেলানো। কত দেখলো সে জীবনে, সবকিছুর শেষ পর্যন্ত একটা জায়গায় মিলে যায়। বলতেছে জীবনে এগুলোর একটা অংশ। হ্যাঁ, ঝগড়াঝাঁটি, জন্ম, মৃত্যু, এগুলো সবগুলো জীবনের একটা অংশ, এগুলো হয়েই আসতেছে। রাগ বলো, ক্ষোভ বলো, আবার হাসি খুশি মনের ভাব বলো, কিংবা সামনে প্রকাণ্ড কান্দর, কি কান্দরের উপর পার আসমান, আবার নিচে টাঙনের স্রোত, সবকিছুই যা দেখতে পাওয়া যাচ্ছে, যা শোনা যাচ্ছে, সবাই একটার সঙ্গে একটা মিল রয়েছে বা মেলানো। আসলে তার মনে হয় সংসারে অনেক ভিতরে শান্ত, ধীর এবং নিরবচ্ছিন্ন একটা স্রোত রয়েছে। মানে এই যে সংসার জীবনে মধ্যে একটা শান্ত, ধীর এবং নিরবচ্ছিন্ন একটা স্রোত রয়েছে। হ্যাঁ, যে ধীরে ধীরে জীবন বয়ে যায়, সংসার সামনের দিকে এগিয়ে যায়, সবকিছুর ওপর দিয়ে ওই স্রোত বয়ে যায়, যেখানে কাঁপন নেই, উত্তেজনা নেই, চিৎকার নেই, সবকিছু যেখানে ক্রমাগত একটার সঙ্গে একটা মিলে যাচ্ছে। ও আসলে অনেক দার্শনিক টাইপের হয়ে গেছে, কারণ বুড়ো মানুষ তো, বুড়ো মানুষের বয়সে শেষ সময়ে এসে মানুষের এই কথাগুলোই মনে হয়, কারণ অনেক অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার কারণে জীবনে অনেক বড় একটা সময় যেহেতু পার করে আসছে, এই অভিজ্ঞতার কারণে তাদের মনে এই ধরনের চিন্তাগুলো আসে। ঠিক এই ধরনের একটা গা ছাড়া পরিতৃপ্ত ভাব আজকাল তাকে প্রায়ই পেয়ে বসে, আর সেজন্যই শীতের রোদে পিঠ দিয়ে ভারী আরাম এসে ঝিমাতে পারে। বয়স বেড়ে গেলে সম্ভবত মানুষের এরকম একটা অবস্থা হয়ে যায়, তবে সব সময় ওই ভাবটা থাকে না। বয়স যখন হয় এরকম একটা ভাব একটা এসে যায়, যেটা একটু আগে তোমাকে বললাম। তো কপিল দাসের মনে হয় জীবন ও পৃথিবীর স্রোতের মতো, যেখানে সবকিছু পরস্পরের সঙ্গে মিশে থাকে। ঝগড়া, সুখ দুঃখ, জন্মমরণ সবাই একে অপরের সঙ্গে সম্পর্কিত। তিনি অনুভব করেন সংসারের মধ্যে একটা শান্ত, ধীর স্রোত বয়ে যায়, যেখানে উত্তেজনা বা কাঁপন নেই, সবকিছু ক্রমাগত একে অপরের সঙ্গে মিলে যায়। বয়স বাড়লে এমনই এক পরিতৃপ্তি আসে, যেখানে কপিল দাস শীতের রোদের মধ্যে শান্তি এবং আরামে ঝিমাতে পারেন। তবে এই ভাবটি সবসময় থাকে না, সবকিছু সময়ের পরে আবার বদলে যেতে পারে। হ্যাঁ, এরপরে বলছে, আর তখনই পুরো ঘটনা ছবির পর ছবি সাজিয়ে নিয়ে আসে চোখের সামনে। মানে ওই ভাবতে ভাবতে তার মানে একটা ছবি যেমন বলে না, রিপ্লে করে, হ্যাঁ, ধান্দা দেখায়, আমাদের গ্রামে বলে যেটা, মানে বড় হয়েছে ছোটবেলার কাহিনী মনে করে, ঠিক সেরকম তখনই পুরনো ঘটনা ছবির পর ছবি সাজিয়ে নিয়ে আসে চোখের সামনে। যে বুড়ো বয়সে ছোটবেলায় কি কি করেছিল, যুবক বয়সে কি কি করেছিল, এগুলো চোখের সামনে বারবার আসতে থাকে। পুষ্ণা পরব হচ্ছে বিশেষ পূজার একটা আয়োজন। এই পূজার আয়োজনে কি তুমুল নাচ জুড়েছে দেখো কপিল দাস। মানে এই পূজার আয়োজনে কপিল দাস কি নাচ নেচেছিল, ওরে বাপ রে বাপ। তার গলায় বাঁধা মান্দোল, এক ধরনের বিষয় হচ্ছে তালবাদ্য, হ্যাঁ, কিরকম শূন্যে ঘুরপাক খাচ্ছে, মেয়েদের গলায় কেমন সানানো স্বর। কপিল দাস দেখতে দেখতে নিজের যৌবনকালে চলে যায়। একের পর একটা ঘটনা মনে পড়তে থাকে তার, ওই রকমভাবে স্মৃতি তার সামনে পুরনো পসরা খুলে বসলে সে ভারী সুখে ওইসব পুরনো ঘটনার মধ্যে বিচরণ করে ফেলে। তোমরাও দেখবো অনেক সময় যখন এরকম তোমরা একটা পরিবেশে বসে থাকবা, তোমাদের ছোটবেলার অনেক কাহিনী মনে পড়বে। হ্যাঁ, ঠিক সেরকম বয়স্ক মানুষ যারা, ওরাও জীবনে অনেকটা বয়স পার করে গিয়েছে, এই জন্য তাদের ওই সময়টাতে পুরনো কথাগুলো মনে পড়াটাই স্বাভাবিক। তার মানে কপিল দাস তার পুরনো স্মৃতির মধ্যে ডুবে যান, যেন এক প্রকার ছবি ভেসে ওঠে তার সামনে। তার যৌবনকালের আনন্দ ঘটনার স্মৃতি, যেমন পুষ্ণা পরা নাচ, পুরনো বন্ধুদের সাথে অতীতের মুহূর্ত তাকে সুখী করে তোলে। এসব স্মৃতির মধ্যে বিচরণ করে তিনি আনন্দ অনুভব করেন। এই ক্লাসের ফাঁকে বলে রাখছি, এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে টেনশনে রয়েছো, তোমাদের সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আজকেই কিনে ফেলো বাংলায় প্লাস ইংলিশে প্লাস আইসিটি ম্যাজিক। 3টা বই, কিন্তু বিষয় 5টা। বাংলা এ প্লাসে বাংলা প্রথম দ্বিতীয় একসাথে রয়েছে, ইংলিশে প্লাসে ইংলিশ প্রথম দ্বিতীয় একসাথে রয়েছে, এবং আইসিটি 5টা বিষয়ের জন্য কমপ্লিট সলিউশন বাংলা এ প্লাস ইংলিশে প্লাস আইসিটি ম্যাজিক। এই বইগুলো কেনার জন্য তোমরা ভিজিট করো night24.com। যদি ওয়েবসাইটে অর্ডার করতে অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারগুলো সেভ করে এখানে তোমাদের নাম, ঠিকানা, ফোন নম্বর SMS করে দিয়ে দিবে, বলবে যে ভাই আমার এই বই লাগবে। কল দিবে না, অবশ্যই SMS দিবে। এই বইগুলো কেনার ফলে তোমার হাতে থাকবে ডকুমেন্টস এবং ক্লাস থাকবে Night24 চ্যানেলে, ঘরে বসে শেষ হয়ে যাবে এইচএসসি বাংলা, ইংলিশ, আইসিটি। একবার সেই যে কি হলো, মহাজনদের ধান খামার বাড়ি থেকেই কিষানদের হাতে বিলিয়ে দিলি, মনে আছে সে কথা?
মানে কপিল দাস নিজেই নিজেকে বলতেছে, হ্যাঁ নিজেকে বলতেছে যে হে কপিল দাস, মাঝে মাঝে বলো না তোমরা নিজেকে বলো, হে নাহিদ তুই যেটা করছিলি মনে আছে? তো ওরকম কপিল দাস নিজেই নিজেকে বলতেছে, একবার যে কি হলো, মহাজনদের ধান খামার বাড়ি থেকে কিষানদের হাতে বিলিয়ে দিলি, মনে আছে সে কথা? মানে হচ্ছে এক সময় কি হয়েছিল, মহাজন মানে হচ্ছে ওই সময়কার জমি জায়গাগুলো ব্রিটিশরা মহাজনদের দায়িত্ব দিয়েছিল যে তোমরা এই জমি জায়গাগুলো এখন তোমরা ব্যবহার করো। মহাজনরা কি করেছিল, সেগুলো কৃষকদের মাঝে মানে এক কথায় ভাড়া দিয়েছিল আর কি। তো ভাড়ার বদলে কি হয়েছিল, কৃষকরা সারা বছর কষ্ট করে ধান ফলানোর ফলে, ফসল ফলানোর ফলে কি হইতো, ওই মহাজনরা এসে তার অর্ধেকের বেশি মানে নিয়ে যাইতো। তো অর্ধেকের বেশি নিয়ে যাইতো, আবার নিজেদের জন্য, আবার ব্রিটিশদেরকেও তো খাজনা দেওয়া লাগতো। মানে সব কিছু দিয়ে কৃষকদের হাতে কিছুই ছিল না। মানে ওরা যে কষ্ট করলো, ওরা নিজেই পেটেই খাইতে পারে না ঠিক মতো, এরকম একটা অবস্থা। তো এরকম এক সময় কি হয়েছিল, মহাজনরা মানে ধান নিয়ে গিয়েছিল, কপিল দাস সেগুলো দেখে অন্যায় সহ্য করতে পারে নাই। সো এই মহাজনের বাড়ি গিয়ে ওখান থেকে ধান ছিনিয়ে নিয়ে এসে কিষানদের মধ্যে আবার দিয়ে দিছে, নিজে আবার নেয় নাই, নিয়ে এসে যে যার কাছ থেকে নিয়েছে তাকে আবার দিয়ে দিছে। সো এই যে একটা সাহসী কাজ করেছে, বলতে সেই কথাটা কি মনে আছে? আর ম্যানুয়েল পাদ্রিকে টাঙ্গনের পানিতে যে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলি, মনে নাই? মানে নিজেকে বলতেছে যে ম্যানুয়েল পাদ্রিকে যে ফেলে দিছিলি মনে আছে? সো ম্যানুয়েল পাদ্রি হচ্ছে ওই খ্রিস্টান ধর্ম প্রচারক, নিশ্চয়ই কোনো একটা বাজে কিছু হয়েছিল তাদের সাথে, কোনো একটা কথা কাটাকাটি হয়েছিল, তো ভালো লাগে নাই, কি করছে, ও ম্যানুয়েল পাদ্রিকে ফেলে দিছে পানিতে, যা। তো এই কথাগুলো বলছে, এগুলো কি মনে আছে? মানে এগুলো কিন্তু সাহসের কাজ একটা। এই যে মহাজনের কাছ থেকে ধান এনে কৃষকদের নিয়েছে, ম্যানুয়েল পাদ্রিকে ফেলে দিয়েছে, এগুলো সাহসী কাজ। সো উনি আসলে মনে মনে নিজের সাহসিকতার যে ঘটনাগুলো সেগুলো মনে করতেছে। চকিতে সে দেখতে পায় বর্ষার ভরা টাঙ্গনের পানিতে পাদ্রি তলিয়ে গেল, ঘোলাটে পানির মধ্যে কালো জুতো শুদ্ধ, তার পা দুখানি ওপরে উৎক্ষিপ্ত হতে দেখা গেল স্পষ্ট করে। একটু পর ম্যানুয়েল পাদ্রি আবার ভেসে উঠেছিল, আর সে কি গাল! মানে ওই ম্যানুয়েল পাদ্রিকে যে ফালাই দিয়েছিল, একটু পরে ম্যানুয়েল পাদ্রি যখন আবার মানে পানি থেকে আবার উঠেই গালাগাল শুরু করছে, হ্যাঁ, সাঁতরাতে শাসাচ্ছিল, দেখিস তোর বাপকে বলবো, দেখবো বিচার হয় কিনা। তো সেই ছেলেবেলার কথা, মানে হাপন ছিল যখন সে। সো তোর তীর কিরকম নিখুঁত নিশানায় গিয়ে বিধত, কপিল দাস মনে নাই সে কথা? মানে ওই কপিল দাস মানে নিজেকে বলতেছে যে ওই সময় যখন যুবক ছিলি, যখন কত নিখুঁত নিশানায় যে তীর মারতে পারতো, এগুলো কি মনে নাই তোর? হ্যাঁ মনে আছে। কপিল দাস মাথা দুলিয়ে দিলে নিজেকে শোনায় যে হ্যাঁ ওসব তো আমার মনে আছে, সবই মনে আছে। তো কপিল দাস তার পুরনো স্মৃতির মধ্যে ফিরে যান, যেখানে এক বর্ষা দিনে ম্যানুয়েল পাদ্রির টাঙ্গনের পানিতে তলিয়ে গিয়েছিল। পানি ঘোলাটে ভাবের মধ্যে তার পা দুটো উপরে উঠতে দেখা যায়। পরে আবার ভেসে ওঠে, আবার রাগান্বিত হয়ে কপিল দাসকে হুমকি দেয়। কপিল দাস এরপর তার ছেলেবেলায় আরও কিছু ঘটনা মনে করেন, যেমন তীরের নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করার যে স্মৃতি, এই স্মৃতিগুলো তিনি মনে করেন, যে এই স্মৃতিগুলো গভীরভাবে স্পর্শ করে। তিনি নিজেকে আবার মনে করিয়ে দেন যে সবকিছুই তার স্মৃতিতে রয়েছে। এরপরে বলছে কেন মনে থাকবে না, সান্তালের বাচ্চা না সে? কপিল দাস নিজেকে বলতেছে আমার কেন মনে থাকবে না, কারণ আমি তো সাঁওতালের বাচ্চা। হ্যাঁ দেখো তো খরগোশের পিছনে কে ছুটছে অমন, সুখদেবের বেটা চতুর্মাঝি নাকি দিবদাসের বেটা কপিল দাস? আর ওই দেখো কপিল দাসের শিকারী কুকুর কিরকম ছুটে যাচ্ছে তীর খাওয়া শিকারের পিছনে। কপিল দাস মনের ভেতরে স্পষ্ট দেখতে পায় তার কালো রঙের কুকুরটা, যেটা তার কিশোরকালে সঙ্গী ছিল সর্বক্ষণ, কুকুরটাকে শেষ পর্যন্ত বাঘে খেলো। তো এই যে মানে আগের দিনের ঘটনাগুলো তিনি মনে করতেছেন, যে কপিল দাস খরগোশের পিছনে ছুটেছিল, মানে খরগোশ তো অনেক দ্রুত দৌড়ে, সে খরগোশের পেছনে ছুটে খরগোশকে ধরেছিল। কপিল দাসের শিকারী একটা কুকুর ছিল, শেষ পর্যন্ত কুকুরটাকে সে বাঘে খেয়ে ফেলে। তো এই সকল ঘটনাগুলো মনে করতে থাকেন আর কি। কপিল দাস এক একদিন আবার নিজের কাছে গল্প ফাঁদে, দূর থেকে দেখা যায় বুড়ো থেকে মাথা নাড়াচ্ছে আর ঝুঁকে ঝুঁকে দুলছে, কোন গল্পটা আরম্ভ করবে সে? বাহ, গল্পের কি আর শেষ আছে? নিজেই নিজেকে শোনায়, মানে নিজেকে বলতেছে কোন গল্পটা আমি শুনবো বলো তো। মানে এত অভিজ্ঞতা, এত গল্প তার লাইফে, কারণ অনেক লম্বা জার্নি, লাইফ ইজ এ লং জার্নি, গ্রেট জার্নি। হ্যাঁ লং জার্নি বলা চলে না, শর্ট জার্নি মূলত। বাট লাইফে এই বুড়ো বয়সে এসে যতটুকু অভিজ্ঞতা হয়,
যুবকদের থেকে বা তোমাদের থেকে তো অনেক অভিজ্ঞতা তার, অনেক গল্প তার মনের মধ্যে, এই জন্য আসলে তার অনেক স্মৃতি। কোন স্মৃতিটা সে মনে করবে, সেই কথাটা সে ভাবছে যে কপিল দাস তার কিশোর শিকারের স্মৃতি মনে করেন। সান্তালের বাদশাহ শিকারী তো অবশ্যই কুকুর ছিল তার অমূল্য সঙ্গী। কুকুরটা শেষ পর্যন্ত বাঘের শিকার হয়। কপিল দাস বারবার নিজের কাছে গল্প ফাঁদে যে বুড়ো হয়ে মাথা নাড়িয়ে নিজেকে পুরনো স্মৃতির গল্পের মধ্যে হারিয়ে যান। তিনি ভাবেন গল্পের কোনো শেষ নাই। হ্যাঁ, এক এক দিন এক এক ঘটনা নিজেকে শোনান আর কি। তো মেলায় গল্পটাই হঠাৎ মাঝখান থেকে শুরু হয়ে যায়। মেলায় এক সময় কপিল দাস এক লোকের সাথে মারামারি করেছিল। হ্যাঁ, কোনো হয়তো একটা ঝামেলা হয়েছিল, ওই লোকের সাথে মারামারি করেছিল, তো মারামারি করে ওই লোকের সাথে মারামারি করে জিতেও গিয়েছিল। তো এই জিনিসগুলো ভাবতেছে যে কপিল দাস কতটা সাহসী ছিল। হ্যাঁ, কেন যে বেছে বেছে মেলার গল্পটাই শুরু হয়, মানে একটু পরপরই মেলার গল্পটা বারবার কেন জানি তার মনে পড়ে। একটা আশ্চর্য ব্যাপার, মানে গল্প আসলেই মেলার কথাটা তার বারবার মনে পড়ে। হ্যাঁ, সো কারণ ওই মেলায় যেহেতু মারামারি করেছিল এক লোকের সাথে, অবশ্যই সেটা সাহসিকতার বিষয়, যেন হয়তো বা মনে পড়ে। তো কিংবা ওই ধান কাটার ব্যাপারটাই ধরো না কেন, আধিয়ার জোরদারের মাঝখানে পড়ে গেল সাঁওতাল বস্তিটা। মানে একটা গল্প ছিল যে আধিয়ার এবং জোরদারের মাঝখানে সাঁওতালের বস্তি, সাঁওতালের বাড়ি পড়ে গিয়েছিল। এখানে আধিয়ার বলতে আসলে বোঝানো হচ্ছে কৃষক, আর জোরদার বলতে সেই জমিদার টাইপের বা যারা হচ্ছে ওই যে মহাজন, ওদেরকে আসলে বোঝানো হচ্ছে। সো কৃষক এবং মহাজনদের মাঝখানে সাঁওতালদের বস্তিটা পড়ে গিয়েছিল। গোপীনাথ হু হ্যাঁ করে না, মানে গোপীনাথ ছিল ওই সময়কার মোড়ল বা ওই সময়কার একটা মানিগুণী মানুষ। সে হু করে না, হ্যাঁও করে না, মানে কিছুই করে না। মানে তাকে আসলে সে আধিয়ারের মানে কৃষকের পক্ষ নিবে নাকি ওই যে যোদ্ধার, হ্যাঁ, যে আসলে মহাজন তার পক্ষ নিবে, সে কিছুই বুঝতে পারতেছে না। কারণ যোদ্ধার হচ্ছে পাওয়ারফুল মানুষ, ওর বিপক্ষে গেলে আবার ঠেলায় পড়বে। আবার আধিয়ার হচ্ছে মানে অন্যায়ভাবে তাদের জমি দখল করে নিচ্ছে বস্তিটা। সো কৃষকদের পাশেও দাঁড়ানো উচিত। এখন কোন দিকে যাবে কিছুই করতে পারে না। গোপীনাথ হ্যাঁ হু করে তাকে না। ওদিকে কে একজন আগুনের কুণ্ডলের ওপর আরেক বোঝা নাড়া চাপিয়ে দিয়ে গেল, দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন, আর ওই আগুনের আলোয় গোপীনাথের কপাল চকচক করতে লাগলো, কিন্তু সে সাদা চুল ভর্তি মাথাটা ঝুঁকে বসে আছে, তো বসে আছেই। হ্যাঁ, মানে সাঁওতালদের তখন কি মুশকিল ভাবো দেখি। মহাজন বসত করবার জায়গা দেয়, আবার আবাদের জমি দেয়, গৃহস্থী কাজ দেয়, সেই মহাজনের বিপক্ষে কেমন করে সে যায় এই গোপীনাথটা? মহাজন সব দেয়, হ্যাঁ সব দেয়, কিন্তু পেটের ভাতটা কি সারা বছর দেয়? কহ মোরল, মানে নিজেকে বলতেছে হ্যাঁ মহাজন সব দেয়, মহাজন জমি দিল তোমাকে কৃষক দেওয়ার জন্য, থাকার জন্য জায়গা দিছে, বাড়ি করো থাকো, কিন্তু সারা বছর যে খাবার জন্য ভাত লাগে সেই ভাতটা কি মহাজন দেয়? অবশ্যই দেয় না। সেটা তো আমাদের কষ্ট করেই তো ফসল ফলিয়েই তো খাইতে হয়। যে কহ মোরল, কহ দেয় পেটের ভাতটা, এরকম সব বাদানুবাদ, মানে মনে নিজের সাথে একটা ঝগড়া করছে। কিন্তু যদি ভিজে মাটি থেকে তুলে দেয় তাহলে এরকম সব তর্কাতর্কি, মনে নিজে ভাবতেছে যে মহাজন যদি আবার ভিজে মাটি থেকে তুলে দেয় তখন কি হবে। ওদিকে গোপীনাথ কিছুই বলে না, মানে গোপীনাথ কিন্তু কিছুই বলতে পারছে না। কপিল দাস পুরনো স্মৃতির মধ্যে ফিরে যান, বিশেষত মেলার ঘটনা, সাঁওতালদের বস্তির কথা মনে করেন। মেলার গল্পটা হঠাৎ করে তার মনে ফিরে আসে, হ্যাঁ, যেন অজান্তেই শুরু হয়ে যায়। সাঁওতালদের সমস্যা, তাদের সংগ্রাম সম্পর্কে লেখক চিন্তা করেন যে মহাজনরা তাদের অনেক কিছু দেয়, তবে পেটের খাবার তো আর দেয় না। হ্যাঁ, এ নিয়ে তর্ক চলতে থাকে নিজের সাথে নিজের। গোপীনাথ যে এসবের মধ্যে নীরব, কোনো প্রতিক্রিয়া দেখান না এবং মাথা ঝুঁকিয়ে বসে থাকেন। লেখক তার এই নীরবতা এবং পরিস্থিতির মধ্যে সাঁওতালদের সংগ্রামকে বিশ্লেষণ করেন। এরপরে বলেছে যে মোরল হচ্ছে মূলত যেটা আছে নেতা টাইপের ব্যক্তি। সো মোরল হলে বোধহয় ওই অবস্থায় কিছু বলা যায় না, কারণ ওই যে মোরল মনে করো একটা নেতা টাইপের ব্যক্তি, এখন দোষ করছে মনে করো মন্ত্রী পর্যায়ের একটা মন্ত্রীর একটা ছেলে, মন্ত্রীর ছেলে দোষ করছে, এখন মন্ত্রীর ছেলের বিরুদ্ধেও যাইতে পারতেছে না, আবার যে দোষ করছে তারও তো বিচার পাওয়া উচিত, এখন তাকেও ন্যায় বিচার দিতে পারতেছে না। কিন্তু তখন ভারী জার, মানে অনেক ঠান্ডা ছিল হেমরোল, দেহ দলবল করে কাঁপছে। হ্যাঁ, দূরে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে থেকে কে যেন চেঁচিয়ে বলে উঠেছিল, আমরা মহাজনের সঙ্গে নাই, আধিয়ার কিষানের সঙ্গে আমরা। সো দূর থেকে কেউ একজন চেঁচিয়ে সাহস করে বলল যে আমরা মহাজনদের সাথে নাই, আমরা আধিয়ারের কিষানের সাথে আমরা আছি। আধিয়ার মানে হচ্ছে যারা কৃষক, হ্যাঁ, যারা একটা মানে একটা নির্দিষ্ট শর্তে এটা জমি ধার করে নিল। কে বলেছিল কথাটা এখন মনে নাই, সে নিজেও হতে পারে, কপিল দাস নিজেও বলতে পারে, বা মোহন কিস্কু হতে পারে, কিংবা চতুর মাঝিও হতে পারে। সবাই সাহসী মানুষ।
লোকটা যে ঠিক কে এটা মনে নাই, কারণ অনেক বছর আগের কথা তো, কিন্তু কথাটা ঠিক মনে আছে। তারপর কপিল দাস আর খেয়েই ধরতে পারে না। বিচার সবার শেষ দৃশ্যটা স্মরণ আসে না। মানে বিচার যখন বসছিল তখন ওই যে দূর থেকে কেউ একজন যে বলছে আমরা কিষাণের সঙ্গে, এই ঘটনাগুলো শুধু মনে আছে, কিন্তু বিচারের সবার শেষ দৃশ্যটা স্মরণে আসে না। বরং হঠাৎ ধান কাটার দৃশ্যটা মনের ভেতর দেখতে পায় সে। কপিল দাস মাঠে নেমেছে, পাশের ক্ষেতে মোহন কিস্কুর বউ টরি, ওই টরি সারা কান্দরের আর একটা মানুষ দেখা যায় না। মানে এখানে আসলে ওইভাবে বলে নাই গল্পটা, যে কপিল দাস মাঠে নেমেছে, পাশের ক্ষেতে মোহন কিস্কুর বউ ছিল, তো হঠাৎ করে তার প্রসব বেদনা উঠে যায় মোহন কিস্কুর বউয়ের। এখন আশেপাশে সে দেখে কোনো মানুষই নাই, কোনো একটা মহিলা মানুষ নাই যাকে কপিল দাস বলবে যে একটু হেল্প করো, নিয়ে যাও, মানে কিছুই করতে পারতেছে না। তো এইরকম একটা অবস্থায় ওই মোহন কিস্কুর বউ কী করছে, নিজেই নিজের একটা নীরব একটা জায়গায়, মানে একটা পাশে একটা কোথাও একটা খেতে গিয়ে সে নিজেই নিজের বাচ্চা প্রসব করেছে। তো এটা আসলে কপিল দাস ভাবতেছে, হ্যাঁ, যে আসলে সে কিছুই করতে পারে নাই, আশেপাশে কোনো মহিলা মানুষও ছিল না। ধান গাছের নোয়ানো পাতায় শীষের গায়ে তখন রাতের হিম ফোটায় জমে আছে, রোদের তাপ গায়ে লাগে কি লাগে না এমন একটা কুয়াশা। তো কপিল দাস পুরনো একটা দৃশ্য মনে করেন, যেখানে সাঁওতালদের মহাজনদের বিপক্ষে কথা বলেছিল এবং তাদের মধ্যে এক ব্যক্তি চেঁচিয়ে বলেছিল যে তারা মহাজনের সঙ্গে নাই, আধি আর কিষাণের সঙ্গে। তবে কপিল দাস ঠিক জানে না যে এটি যে বলেছিল সেটা সম্ভবত মোহন কিস্কু বা চতুর মাঝি বা সে নিজেও হতে পারে। তারপর কপিল দাস ধান কাটার দৃশ্য স্মরণ করেন, যেখানে তিনি মাঠে নেমেছেন এবং পাশের ক্ষেত্রে মোহন কিস্কুর বউও কাজ করছে। তো এই ঘটনাগুলো সম্পূর্ণরূপে এগুলো বলে নাই, তবে ধান গাছের পাতা শীষের গায়ে জমা থাকা হিম আর কুয়াশার মধ্যে রোদের তাপের অনুভূতি তাকে অতীতের এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায়। মানে এই গল্পগুলো তো মনে পড়তেছে, এগুলো তার সব তার চোখের সামনে ঘটতেছে না, এগুলো আগে ঘটেছিল, সেগুলো এখন মনে করতেছে। এই জন্য তার মাঝখানে এই বর্তমান যে প্রকৃতি, সে প্রকৃতিটা এখানে ফুটে উঠেছে। তো এই প্রকৃতি যেখানে আসলে শিশির গায়ে জমে থাকা হিম কুয়াশার মধ্যে তার অনুভূতিটা অতীতের এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায়। তো ওই রকম গল্প বলতে বলতে বেলা ফুরিয়ে যায়, এক সময় রোদের তাপ কমে আসে, ঝাপসা চোখ দুটি মেলে সে তখন আসমানের ধূসর রং দেখে। একবার নদীর ভাটি থেকে উঠে আসে শঙ্খচিলের ডাকটা, শুনতে পায় বাতাসে তখন শীতের কামড়, তার দুহাতের আঙুল ছেঁড়া কোটের বোতাম দুটি খুঁজতে থাকে। আর ওই সময় তার চোখে পড়ে যায় যে দেখে কজন লোক টাঙনের উঁচু পারে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন দেখাচ্ছে। হ্যাঁ, লোকগুলো সে চিনতে চেষ্টা করে ওইখানে ওই সময় কারা, অমন পরিষ্কার জামা কাপড় পরা কে লোকটা। অনেকক্ষণ ধরে লোকটার নড়াচড়ার ভঙ্গিটা লক্ষ্য করতে করতেই মনে পড়ে কদিন আগে বোধহয় ওদের এভাবেই দেখেছে সে ঠিক এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন বলা বলি করছিল। সে একসময় চিনতে পারে যে পরিষ্কার জামা কাপড় পরা লোকটা ম্যানেজার মহাজন ছাড়া আর কেউ হতে পারে না। এমন সময় ওখানে দাঁড়িয়ে ওদের কি কাজ, এবার মনে হয় জরিপ হচ্ছে বোধহয়। এক এক সময় ওই রকম জমিদাররা জমি জমার মাপামাপি চলে। ওরা কি জমি জমা মাপতে এসেছে? কই, এরকম কোনো খবর তো কানে আসে নাই। তো কপিল দাস তার পুরনো স্মৃতির মধ্যে ডুবে আছেন, যখন দিনের শেষের দিকে রোদের তাপ কমে আসে এবং শীতের বাতাস বইতে থাকে। তার হাত দুটি কোটের বোতাম খুঁজতে থাকে, আর তখনই সে দেখতে পায় যে কিছু লোক টাঙনের উঁচু পারে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কিছু বলছে। প্রথমে সে লোকদের চিনতে পারেনি, কিন্তু পরে বুঝতে পারে যে লোকগুলি মহাজন এবং তাদের সহযোগী। কপিল দাস সন্দেহ করেন যে তারা জমি জরিপ করতে এসেছেন, কিন্তু সে কোনো খবর পায়নি এমন কিছু হতে যাচ্ছে। একটু পর আর দেখা যায় না কাউকে। দেখতে না পাওয়ায় কৌতূহলটাও আর থাকে না। মানে কপিল দাস তখন গরুর পালের ঘরে ফেরা ঘন্টির আওয়াজ, মানে গবাদি পশুর গলায় পরানো হয় যে ঘন্টা, সেই ঘন্টার আওয়াজটা কান পেতে শোনে। মানে একটু আগে যে মানুষগুলোকে দেখছিল জমি জমা মাপতেছে, তার হঠাৎ করে কিন্তু তাদেরকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তা এই দেখতে না পায় কৌতূহলটা তখন আর ওভাবে থাকে না। তখন গরুর ঘন্টির আওয়াজটা শুনে কান পেতে শুনতেছে। ফার্মের গরুগুলোর গলায় নতুন ঘন্টি বাঁধা হয়েছে নিশ্চয়ই। আজকাল বোধহয় জয়হরির ছোট ছেলেটা ফার্মের গরু চড়ায়। জয়হরির কি যেন হয়েছিল, জয়হরির কথা স্মরণ করতে চেষ্টা করে সে, আর ঠিক ওই সময় কাছে এসে দাঁড়ায় সলিমুদ্দিন। তো ওই সময় সলিমুদ্দিন কাছে আসলো, এসেই বলছে, বুড়া দাদা বাড়িতে যাব নাই,
হ্যাঁ জামু সে জয়হরির কথা স্মরণ করতে না পেরে সলিমুদ্দিনের দিকে মনোযোগ দেয়। হ্যাঁ, তো ছোরা কোত্থেকে আসছে সে সেই কথা জিজ্ঞেস করতে করতে উঠে দাঁড়ায়। সলিমুদ্দিন তখন কুয়াশার ক্ষেত, তো এই ক্ষেতে আজ কি কাণ্ডটা ঘটেছে সেই ঘটনার বর্ণনা আরম্ভ করে এবং ওই আরম্ভের মুখেই সে জানিয়ে দেয়, বুড়ো দাদা তোমার বস্তিটা আর এইটা থাকবে না, মানে তোমার যে বাড়িটা সেটা এখানে আর থাকবে না, এই বছর এইটা ধানের আবাদ হবে, মানে এই বছর এইখানে ধানের আবাদ হবে, এই জন্য তোমার বাড়িটা উঠায় দেওয়া হবে, সেই কথাটা জানিয়ে দিচ্ছে কপিল দাসকে। কথাটা কেন যে বলে ছোরা বুড়ো ঠিক ধরতে পারে না, মানে কপিল দাস তো বুড়ো মানুষ এটা বুঝতে পারলো না, কিংবা এমনও হতে পারে যে তার বর্ণনাতেই বোধহয় প্রসঙ্গটা থাকে না। কপিল দাস হঠাৎ খেয়াল হলো লোকগুলোকে আর দেখা যাচ্ছে না, মানে মানুষগুলো হুট করে চলে গেছে। এখনই না দেখলো, মুহূর্তের মধ্যে কোথায় উড়ে অতগুলো মানুষ গেল, নাকি সে দেখেনি, মানে নিজে নিজে ভুল ভাবতেছে যে লোকগুলোকে একটু আগে যে দেখলাম, তার কেবলই মতিভ্রম হতে থাকে, মানে ভাবতেছে যে হয়তোবা সে দেখেই নাই, তার হয়তোবা একটা ভুলও হতে পারে। এদিকে সলিমুদ্দিনের সেই খামার বাড়ির ঘটনাটার বর্ণনা তখনও ফুরায়নি। হ্যাঁ, সলিমুদ্দিন তখন সেই খামার বাড়ির ঘটনাটা এখনও বলতেছে, আর কপিল দাস ওইদিকে দেখতেছে লোকগুলো আছে কিনা। আবার কথাটা নতুন করে বলতে হলো সালাউদ্দিনকে, বলল তোমার বছরটা এবার উঠাই দিবে। আবারও সলিমুদ্দিন নতুন করে বলল এবছর ট্রাক্টর চলবে, মানে বাড়ির উপর দিয়ে ট্রাক্টর চলবে আর কি। তো কপিল দাস কিছু লোকের উপস্থিতি লক্ষ্য করেন, কিন্তু অল্প সময়ে তারা অদৃশ্য হয়ে যায়, যা তাকে কৌতূহলী করে তোলে। তারপর কপিল দাস মনে করতে চেষ্টা করেন যে জয়হরির কথা, কিন্তু ঠিক তখনই সলিমুদ্দিন এসে তাকে ডাকে এবং জানায় যে তার বস্তি আর সেখানে থাকবে না, কারণ ধানের আবাদ হবে। সলিমুদ্দিনের বর্ণনা করতে থাকে খামার বাড়ির ঘটনার কথা। তবে কপিল দাস কিছুটা বিভ্রান্তি অনুভব করেন এবং তার মনে প্রশ্ন জাগে যে লোকগুলো কোথায় চলে গেল। মনে হয় তাদের মনের মধ্যে কিছুটা বিভ্রান্তি বা মতিভ্রম হতে শুরু করেছে, আর সলিমুদ্দিন নতুন করে একই কথা বলতে থাকে। এরপরে বলছে কপিল দাস এবার বুঝতে পারে না যে তার নিজের হিসাব মেলে না, ট্রাক্টর জমিতে চলবে তাই চলে এসেছে এতকাল, মানুষের বসতির উপর দিয়ে ট্রাক্টর চলতে যাবে কেন, এরকম তো কখনো শোনে নাই, এই কেমন কথা। সে অন্ধকারে ডাইনে বায়ে তাকায়, বলে ঠিকই শুনেছিস, তুই কথা ঠিকই শুনেছিস। সলিমুদ্দিন এবার সত্যি বিরক্ত হয়ে যায়, বলে মোর কথা বিশ্বাস না হয় আর কাউকে পুষে দেখো, মানে আর কাউকে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ, এগুলো রংপুরের ভাষা, তো রংপুরের দিকে এই ভাষাগুলো আমরা সবাই বুঝি, পুছে ফর্ম থাকে না এলা আমরা বলি। হ্যাঁ, মুই এবার যাও, তুই বুড়া মানুষ, তোর কিছু ফর্ম থাকে না। যে সলিমুদ্দিন বলছে মুই এবার যাং, তোর বুড়া মানুষ, তোর মনে থাকে না। কথাটা বলে হঠাৎ চলে গেল। যে এক কথা কয়বার বলি, 2-3 বার বললো সালাউদ্দিন যে তোমার বাড়িটা এবার থাকবে না, এটি ধানের আবাদ হবে। তো কপিল দাস সলিমুদ্দিনের কথা পুরোপুরি বুঝতে পারছেন না এবং তার মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে তিনি ভাবছেন মানুষের বসতিতে কেন ট্রাক্টর চলবে। এরকম প্রশ্ন তাকে বিভ্রান্ত করছে। সালাউদ্দিন তার কথা বিশ্বাস না হওয়ায় বিরক্ত হয়ে ওঠে এবং কপিল দাসকে বুঝিয়ে দেয় যে তিনি যা বলছেন তা সঠিক। তারপর সালাউদ্দিন চলে যায়, কপিল দাসের মনে আরও প্রশ্ন রেখে। এরপরে লেখক বলছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায় আর নিজেকে শোনায়, না কেন পালাবো। তার পা আপনা থেকে বাড়ির পথ ধরে, কোথায় পালাবে সে। এক সময় আবার হাসি পায় বুড়োর, পালাবার কথাটা এলো কোত্থেকে, তুই বুড়া মানুষ হে মরল। নিজেকে শুনিয়ে তখন সে বলে, মানে নিজেকে বলতেছে তুই বুড়া মানুষ, তোর কিছু ফর্ম থাকে না। আর ওই সময় ট্রাক্টর আওয়াজটা তার কানে এসে ধাক্কা মারে, কি কারণে হঠাৎ ধক ধক শব্দ করে জেগে উঠলো। ঘুমন্ত ট্রাক্টরটা আন্দাজ করা মুশকিল, যে ট্রাক্টর শব্দ শুনেই ধক ধক করে উঠলো। ওরে বাপরে, মনে হয় ট্রাক্টর এসে মনে হয় তার বাড়িটা ভেঙে দিবে। বিনোদ মিস্ত্রি এক একদিন এক এক রকম এই রকম হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয়। ট্রাক্টরটা সে চোখের সামনে দেখতে পায়, বিশাল বিশাল দুটো ঢাকা ঘুরতে ঘুরতে মাঠের বুকের ওপর দিয়ে চলেছে। পেছনের ধারালো চাকতিগুলো মাটি ফালা ফালা করে দিচ্ছে, গন্ধ বেরোচ্ছে কাটামাটির ভেতর থেকে। ওইভাবে ট্রাক্টরটা চলে আসে একেবারে দীনেশ কিস্কুর বাড়ির সীমা পর্যন্ত। তারপরেই বেশ দিব্যি ঘুরে যায়। বশতই হলো ট্রাক্টরে চলাফেরা করার শেষ সীমানা। মানে বলতেছে যে হ্যাঁ, যে ওই কিছুদিন আগেও তো সে ট্রাক্টর দেখেছে, ট্রাক্টর চলছে, হ্যাঁ চাষ করেছে, চলতে চলতে দীনেশ কিস্কুর বাড়ির সীমানা পর্যন্তই কিন্তু ট্রাক্টরটা চলেছে, একদম বাড়ির উপর দিয়ে তো আর যায় নাই। মানে ট্রাক্টর তো ট্রাক্টর চলে, চাষ করে জমি, কিন্তু বাড়ি পর্যন্ত সীমানা পর্যন্তই চলে, বাড়ির উপর দিয়ে তো চলে না। তারপরে বেশ দিব্যি ঘুরে যায়। বশতই হলো ট্রাক্টর চলাফেরা করার শেষ সীমানা। হ্যাঁ, কলের জিনিস ওই পর্যন্তই আসে।
সংসারের সীমানা পর্যন্তই তার আসবার ক্ষমতা, তারপর আর পারে না, এতকাল অন্তত পারেনি, মানে এতকাল তো এরকম মানুষের বাড়ির উপর দিয়ে চলেনি। আর এখন সেই কলের জিনিস হুড়মুড় করে ঢুকে পড়বে জিনিস কিস্কুর উঠোনে, ঘরের দেয়ালে ভোতা নাক ঢুকিয়ে উল্টো দিকে দেয়াল করে বেরোবে, মানে ঘরের এক দেয়ালে ভোতা ঢুকিয়ে দিয়ে একদম ঘরের দেয়াল ফুটো করে অন্যদিকে বের হয়ে যাবে। দৃশ্যটা সে মনের ভিতর দেখতে পায় যে কীভাবে একটা মানুষ এর বাড়ি মানে নষ্ট করে দিবে। আর তাই দেখে সে ভয়ানক অস্থিরতা বোধ করে যে কি কথা, ট্রাক্টর চলে আসবে সংসারের বুকের ওপর, মানে ট্রাক্টর চলবে বাড়ির ওপর দিয়ে। কপিল দাস নিজের মধ্যে সন্দেহ এবং অস্থিরতা অনুভব করেন। তিনি মনে করেন ট্রাক্টর কেন মানুষের বসতিতে চলবে। তার মন কোনো রকম শান্তি পাচ্ছে না যে, এবং পালানোর চিন্তা মাথায় আসে, কিন্তু আবার হাসি পায় তার নিজের অবস্থা দেখে যে আসলে তার বয়সে এমন চিন্তা অমূলক, মানে এই বয়সে একটা এরকম একটা চিন্তা করে সে একটা অমূলক চিন্তা। এক পর্যায়ে ট্রাক্টরের আওয়াজ তাকে আবার জাগিয়ে তোলে এবং মনে হয় ট্রাক্টর চলাফেরা কি সত্যি মানুষের বসতির ভিতরে ঢুকে যাবে। কপিল দাস সেখানে ভয়ানক অস্থিরতা অনুভব করে এবং দৃশ্যটি তার মনের ভেতর স্পষ্ট হয়ে ওঠে, যেখানে ট্রাক্টর তার সংসারের মধ্যে ঢুকে পড়ে, যা তাকে ভয় দেখায়। এবার কপিল দাস বুড়োর এখন মনে পড়তে থাকে এই বস্তি উঠে যাবার ব্যাপারটা আকস্মিক নয় একেবারে। তাহলে এই কি শেষ পর্যন্ত পরিণতি, মানে বস্তি টস্তি উঠে যাবে আর ট্রাক্টর চলতে থাকবে ঘর বাড়ি ভিটেমাটির উপর দিয়ে, কোথায় একটা মেয়ে মানুষের মাথা গরম করে মাতালের দিকে দা উচিয়ে তেড়ে যাবার ঘটনা, আর কোথায় বাড়িঘর সংসার লোপাট করে দেওয়া, কিসের সঙ্গে কিসের জড়ানো। কি ভাবো তো বসতটা কত পুরনো, মনে আছে তোর? মানে নিজে নিজেকে বলতেছে, বলো তো, ভাবো তো বসত বাড়িটা কত পুরনো, মনে আছে তোর? হ্যাঁ বা হে মোরলের বেটা, তোর কি ফর্ম আছে? হ্যাঁ ফর্ম আছে। নিজে নিজে বলতেছে যে বিচার বসেছিল ফার্মের অফিস ঘরে, সে একজন সাহেব মানুষ শুধোচ্ছিল, আর সে উত্তর দিচ্ছিল কবে কোন প্রাচীনকালে এসেছিল একদল মানুষ, সেই দলের মোড়ল ছিল শিবনাথ। শিবনাথ আবার গুণীন ছিল, কিন্তু গুণীন হলেই কি সব হয়? হয়? কখনো হয় না। মানে ওই সময় শিবনাথ মোড়ল ছিল, সেই সময় বিচার বসেছিল, তো শিবনাথ গুণীন ছিল, কিন্তু গুণীন হলেই তো সব হয় না। সেই অনেক আগে ফার্মের বিচার বসেছিল ফার্মের অফিস ঘরে, মানে একটা সে অনেক পুরনো কথা মনে করতেছে। কপিল দাস মনে করেন যে বস্তির উঠে যাওয়া এবং ট্রাক্টরের চলাফেরা ঘর বাড়ির ওপর দিয়ে কোনো নতুন ব্যাপার নয়, তবে এটি তার কাছে একটি শোকাবহ পরিণতি। তিনি পুরনো স্মৃতির মধ্যে ডুবে যান, আর যেখানে আগে সাধারণ জীবনের কিছু ঘটনা ঘটেছিল, যেমন মেয়েদের মাথা গরম হয়ে মাতালের দিকে দা উচিয়ে তেড়ে যাওয়া, আর এখন সেই পুরনো বস্তি এবং সংসারের হুমকির মুখে। কপিল দাস নিজের দিকে প্রশ্ন করেন কি মর্মে তার কিছু ফর্ম আছে কিনা। এরপর তিনি মনে করেন পুরনো সময়ে যখন বিচার বসেছিল ফার্মের অফিসে, তখন শিবনাথ গুণীন সেই সংসারের অংশ ছিলেন, কিন্তু গুণীন হওয়া কি সব সমস্যার সমাধান করতে পারে? এই ক্লাসের ফাঁকে বলে রাখছি, এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশনে রয়েছো, তোমাদের সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আজকেই কিনে ফেলো বাংলা এ প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক। 3টা বই, কিন্তু বিষয় 5টা। বাংলা এ প্লাসে বাংলা প্রথম দ্বিতীয় একসাথে রয়েছে, ইংলিশে প্লাসে ইংলিশ প্রথম দ্বিতীয় একসাথে রয়েছে, এবং আইসিটি 5টা বিষয়ের জন্য কমপ্লিট সলিউশন বাংলা এ প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক। এই বইগুলো কেনার জন্য তোমরা ভিজিট করো night24.com। যদি ওয়েবসাইটে অর্ডার করতে অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারগুলো সেভ করে এখানে তোমাদের নাম, ঠিকানা, ফোন নম্বর SMS করে দিয়ে দিবে, বলবে যে ভাই আমার এই বই লাগবে। কল দিবে না, অবশ্যই SMS দিবে। এই বইগুলো কেনার ফলে তোমার হাতে থাকবে ডকুমেন্টস এবং ক্লাস থাকবে Night24 চ্যানেলে, ঘরে বসে শেষ হয়ে যাবে এইচএসসি বাংলা, ইংলিশ, আইসিটি। ওই পর্যন্ত বলার পর আর বলতে পারেননি। মহিন্দর ধমকে উঠেছিল। মহিন্দর হচ্ছে কপিল দাসের ছেলে, সো নিজের ছেলেই তাকে ধমক দিয়েছিল। পরে জানিয়েছিল তুই আর আমার সঙ্গে আসিস না বাপু, তোর কথার কোনো ঠিক নাই, কোন কথা কি কোন কথা কহিস বুঝিস না। মানে নিজের ছেলেই বাপকে বলতেছে যে ওই পর্যন্ত বলার পর, মানে হচ্ছে এই যে বিচার বসেছিল, এই বিচারের মাঝে আসলে যখন কপিল দাস কিছু কথা বলতেছিল বা ওখানে গিয়েছিল, তখন হুট করে তার ছেলে ধমক দিয়ে বলতেছিল যে তুই আমার সঙ্গে আসিস না, তোর কথা কোনো ঠিক নাই, কোন কথা কি কথা কবু তার বুঝিস না। তো এ ছেলের এই কথা বলার পরে কপিল দাস নিজেকে বলতেছে, হ্যাঁ মোড়ল তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। মানে নিজেকে বলতেছে যে মোড়ল তুই বুড়া হয়ে গেছিস, তুই কিছু করি পাবি না। ওই দিনই কেন যে বলেছিল কথাটা, কপিল দাস কথাটা নিজেকে শোনালো আরেকবার, যে তুই বুড়া মানুষ, হে মোড়ল তোর কিছু করার নাই। একবার নাই, ঘুরে ঘুরে কথাটা সে বলেই চললো। আর থেকে মানে ভারী গভীর দীর্ঘশ্বাস পড়লো কয়টা। মানে উনি আসলে কথাটাতে কষ্ট পেয়েছে যে নিজের ছেলে
আমাকে এই কথাটা বলেছে, তুই বুড়া মানুষ, তোর কিছু করার নাই, মানে এই কথাটা শুনে কষ্ট পাইছি। আর এই দীর্ঘশ্বাস তাকে বার্ধক্যের অক্ষমতা স্মরণ করিয়ে দিতে লাগলো। বাড়ি ফিরতে ফিরতে তার দেরি হয়ে যায়, ততক্ষণে ঠান্ডায় পা দুখানি অসাড় হয়ে উঠেছে। উঠানের আগুনের কাছে বসে বসে সে হাত পা সেকে কিছুক্ষণ মহিন্দরের বউ গিন্নি থালা করে ভাত দেয়। সো মহিন্দর মানে নিজের ছেলের বউ, যে ওনার বউ গিন্নি, তো ভাত দিল কপিল দাসকে। তো আগুনের তাতে ততক্ষণ আরাম লাগছে কপিল দাসের, আর কপিল দাসের একটু আরাম লাগছে। ভাতের পাশে এক টুকরো পোড়া মাংস দেখতে পেয়ে সে খুশি হয়। পোড়া মাংস পাইছে, তখন তো আর এত মানে মশলা টশলা ছিল না, পুড়েই খাইতো। তো সে খুশি হয়েছে। নাতিদের সুদায় কি শিকার পেয়েছিলে তারা, মানে নাতিরা অবশ্যই কোনো না কোনো শিকার পেয়েছে, তার জন্য তুই পোড়া মাংস খেতে পাচ্ছে। বলছে কি শিকার পেয়েছিলি তারা? মহিন্দরের ছেলে শিকারের গল্পটা আরম্ভ করে বোধহয়, কিন্তু তার গল্পের দিকে বুড়ো তার মনোযোগ দিতে পারে না। মহিন্দরের ছেলে মানে তার নাতি শিকারের গল্পটা বলতে থাকে, কিন্তু ওই কপিল দাস আর মনোযোগ দিতে পারে না। দাদা, বড় জঙ্গল নাকি বাঘ থাকে? তো নাতি তাকে জিজ্ঞেস করছে, দাদা বড় জঙ্গলত নাকি বাঘ থাকে? মানে তুমি যেহেতু বুড়া, অনেক তোমার অভিজ্ঞতা, একটু গল্প বলবা যে তোমার যুবক সময়ে বাঘ টাক দেখেছো নাকি? এইটুকু অংশের ব্যাখ্যা আমরা দেখি যে কপিল দাস মহেন্দ্রের কাছে অপমানিত হয়, নিজের ছেলের কাছে অপমানিত হয়, নিজেকে প্রশ্ন করতে থাকে যে কেন তিনি কিছু করতে পারেন না। মহেন্দ্রের ধমকের পর তিনি বারবার সেই কথাটি নিজে থেকে শোনান যে তুই বুড়া, তোর কাছে কিছু করে না। এই ভাবনা থেকে বার্ধক্যের অক্ষমতা অনুভব করায় এবং তাকে দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য করে। বাড়ি ফিরতে ফিরতে তার পা অসাড় হয়ে যায়। তবে আগুনের কাছে বসে কিছু আরাম পান। মহিন্দরের বউ ভাত নিয়ে আসে এবং ভাতের পাশে পোড়া মাংস দেখে কপিল দাস খুশি হন। তার নাতি শিকারের গল্প বলতে শুরু করলেও কপিল দাস মনোযোগ দিতে পারেন না, বরং তিনি শুধু জানতে চান বড় জঙ্গলে কি বাঘ থাকে, যা তার আগের স্মৃতির সম্পর্কিত। এরপরে বলছে, নাতির কথা প্রশ্ন শুনে একটু সজাগ হয়ে বুড়ো ঠিক মনে করতে পারে না, যেমন অনেক আগের ঘটনা তো। প্রাণনগরের জঙ্গলে কি বাঘ আছে? কিছুক্ষণ চিন্তা করে সে তারপর মাথা নাড়ায়, নাই রে সুখদাস, মানে তার নাতি হচ্ছে সুখদাস, ওই বলছে ওইটে বাঘ টাঘ নাই, কিন্তু ছিল এক সময়, মানে এখন নাই, এক সময় ছিল। নাতিরা ঘন হয়ে বসে বাঘের কথা শুনে, রে বাপরে বাপ, আগে ছিল। দাদা তাহলে বাঘের গল্প বলবে। কপিল দাস ভাত খাওয়ার কথা ভুলে যায়, তখন সে গল্প আরম্ভ করে। গল্প মানে তো নিজের কথা, বুড়ো মানুষের গল্প মানে নিজের কথা। ও তো গল্প বানিয়ে বানিয়ে বলে না, সাধারণত নিজের অভিজ্ঞতাগুলোই বললেই গল্প হয়ে যায়। সাঁওতাল কিশোর ছেলে যে ব্যাপারে সবচাইতে আকর্ষণ, সেটাই সে ধীরে ধীরে স্বরে বর্ণনা করতে থাকে। তার কালো রঙের কুকুরটার কথা আসে। তার ঘরে খুঁজলে তীরের চোঙা দুটো এখনো পাওয়া যাবে। মানে সেই সময় যুবক বয়সে তিনি যে তীর ধনুক এক্সপার্ট ছিল, এখনও ঘরে যদি খোঁজে তাহলে সেই চোঙা দুটো এখনও পাওয়া যাবে। সেই চোঙায় বাছা বাছা তীর জমানো থাকতো। একবার তীর দিয়ে একটা বাঘ গেঁথে ফেলেছিল, মানে একবার তীর দিয়ে একটা বাঘকে সে তীর দিয়েছিল, গিয়ে বাঘকে লেগেছে। ভাগ্যিস সে তখন বাঘকে জিনিস জানতো না, মানে না জেনে হুট করে লেগে ফেলেছে। তো বন বিড়াল ভেবে নিশানা করে তীর ছেড়ে দিয়েছে, আর অমনি কি ডাক, ভয় পেয়ে পরিমরি করে দৌড় দিয়েছিল। সেই ঘটনাটা সে বলবার সময় দৌড়ের বর্ণনাটাই প্রধান হয়ে ওঠে। মানে সে কি করেছিল, বন বিড়াল ভেবে তীর মারছে, আর যখনই জোরে জোরে ডাক দিছে, একদম সে ডাক শুনে ভয়ে একদম সে কপিল দাস দৌড় দৌড় দৌড়। এই দৌড়ের বারবার এত দৌড়ের কথা বলতেছে যে দৌড়ের কথাটাই প্রধান পেয়ে যাচ্ছে। বুড়ো মানুষকে গুনগুন করে ধীরে স্বরেতে একঘেয়েমিতে বিরক্ত লাগছে বাচ্চাটা, বাচ্চারা বারবার শুনতেছে দৌড়াচ্ছে, এগুলো বিরক্ত লাগতেছে। তো সুখদাস মানে তার নাতি অস্থির হয়ে ওঠে, দাদা বাঘটার কি হইল? তো সুখদাস তখন বলতেছে, আপনার দৌড়ের কথা বাদ দেন, আগে বাঘটাকে যে তীর ধনুক মারলেন, সে বাঘটার কি হইলো, সে বাঘের কথা কন। ও হ্যাঁ, বাঘটা। কবিদাস একটু ভেবে নিতে হয়, কারণ ভাবছে কেন, কারণ বাঘের সাথে যে ঘটনা ঘটেছে, ও আসল ঘটনাটা তো আর নাতিদেরকে বলতে পারছে না, কারণ সে তো আসলে মানে বাঘকে দেখে ভয়ে দৌড় দিছে। ওই ঘটনা তো নাতিদেরকে বললে নিজের মান সম্মান থাকবে না, কারণ বাঘের সাথে লড়াই করা তো একটা সহজ কথা না। সো তখন তিনি ভেবে একটু মানে বানানোর চিন্তা করে, যে তীর খেয়ে বিকট চিৎকার করে উঠবার পর বাঘটার যে কি হয়েছিল কোনোভাবেই মনে পড়তে চায় না। তখন গল্পটা সে বানাতে আরম্ভ করে। তার বর্ণনায় তখন কৌতুক আসে যে বাঘের ল্যাজ ধরে টানতে টানতে আসবার ব্যাপারটা সে রং চড়িয়ে বলতে চায়, মানে বলতে যে আমি বাঘের ল্যাজ ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসছি, আমি সেই বীর পুরুষ। অতটাও বীর পুরুষ না, মানে একটু
নাতিদের সামনে ভাবসাব নিচ্ছে আর কি। কিন্তু বাঘটা টেনে নিয়ে আসবার সময় কীরকম কষ্ট হচ্ছিল সে কথাটা ঘুরে ফিরে বলতে থাকে সে। কপিল দাস তার নাতির প্রশ্নের উত্তরে প্রাণনগরের জঙ্গলে বাঘ ছিল কিনা কিছুটা চিন্তা করেন, কিন্তু তার মনে পড়ে সেখানে বাঘ ছিল কিন্তু এখন আর নাই। যাক, এটা আর বলছি না, এটা বুঝতে পেরেছ। এর পরবর্তী অংশে আমরা চলে যাই। দিনদাস এবং তাদের সঙ্গে আরও কয়েকজন উঠানে এসে দাঁড়িয়েছে। তো বোঝা যাচ্ছে কোনো সলা পরামর্শ হচ্ছে, কিন্তু কি হয়েছে বিষয়টা অনুমান করা যাচ্ছে না। তো কপিল দাস যখন নাতিদের সাথে গল্প করছে দেখছে যে দিনদাস এবং তাদের সঙ্গে আরও কয়েকজন উঠানে এসে গল্প সল্প করছে। কিছুটা সমস্যা হয়েছে এটা বোঝা যাচ্ছে, কারণ সাঁওতালদের মধ্যে কিছু হলেই তারা মিটিং করে, তাদের মধ্যে পরামর্শ হয়। ও হ্যাঁ, বাঘটার যেন কি হয়েছিল, কপিল দাস কিশোর দুটির মুখের দিকে তাকে আবার ল্যাজ ধরে টানবার প্রসঙ্গে ফিরে যায়। ওই রকম ঘটনা যখন টেনে নিয়ে আনছিল তখন কিন্তু বাঘটা বেঁচে ছিল। হ্যাঁ হ্যাঁ, ঘা খাওয়া বাঘ কিন্তু ভয়ঙ্কর জিনিস। এই মানে বাঘে ঘা লাগছে, মানে তীর লাগছে তো কী হয়েছে, কিন্তু তারপরও ভয়ঙ্কর জিনিস। এই ভয়ঙ্কর জিনিসটাকে সে বাড়িতে নিয়ে আসছে, এই পর্যন্ত বলে থামতে হয়। ঘা খাওয়া বাঘের ভয়ঙ্করতা কীভাবে বোঝাবে সেজন্য তাকে ভাবতে হয়, কারণ বানায় বলছে, বোঝো না, বানায় গেলে তো একটু সময় লাগবে না। আর ওই সময় মহিন্দরের কাছে একটা লোক আসতে দেখে সে গল্পের কথা ভুলে যায়। ওই সময় দেখছে তার ছেলের কাছে একটা লোকও আসলো, আসার পরে তখন এই গল্পের কথা বাদ দেয়, উঠে গিয়ে দাঁড়ায় মহিন্দর আর দিনদারের কাছে। তখন কপিল দাস গিয়ে ওই তার নাতিদের কাছে দিনদাসের কাছে গিয়ে শোনে যে কী সমস্যাটা হয়েছে, ওই দিকে চাই, নাতিদের গল্প বাদ। তো শীতের রাতে যখন, তো এগুলো এটার পড়া লাগছে না কারণ এত সহজভাবে বুঝাই দিলাম, তারপর আর ব্যাখ্যা করা লাগবে না। সো নিজের ছেলে মহিন্দর বিরক্ত হয়, নিজের ছেলে মানে বিরক্ত হচ্ছে কারণ বুড়া মানুষ, তার বাবা বুড়া হয়ে নিজেদের গল্পের মধ্যে আসছে। মহিন্দর বলতেছে বিরক্ত হয়, বলে তুই এখন যা তো বাবা, বুড়া মানুষ, তুই এইসবের কী বুঝিস? হ্যাঁ, কপিল দাস বুড়ো এবার সত্যিই দমে যায়। নিজের জন্ম দেওয়া ছেলে যদি এরকম করে বলে তো সে কি করবে? হ্যাঁ, নিজের ছেলেই বলতেছে তুই বুড়া মানুষ, তাকে পিছিয়ে আসতে হয়। মোড়ল তুই বুড়া মানুষ, তুই কিছু করির পাস না। নিজে নিজেকে বলতেছে কপিল দাস যে মোড়ল তুই বুড়া হয়ে গেছিস, তুই কিছু করবে পাস না। হ্যাঁ, কথাটা ঘুরে ফিরে কেন কেউ যেন তার কানের কাছে বারবার বলতে থাকে। এইভাবে বলা ঠিক হয় না তার ছেলে। সে কিছু করতে পারে না, তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মানুষের জটলাটা দেখে, ততক্ষণে জায়গাটা বেশ একটুখানি সমাবেশ হয়ে মতো হয়ে উঠেছে। দেখে দিনদাস হাতে নেড়ে নেড়ে কি যেন বলে চলেছে। তারপর আবার মহিন্দর আরম্ভ করলো, তার কথা শেষ হতে না হতে ওই দিক থেকে আবার ভায়া মাঝি আরম্ভ করলো। মানে সবাই একে একে নিজের বক্তব্য প্রদান করছে, যেমন রাজনৈতিক বক্তব্যগুলো প্রদান করে একে একে দলনেতাগুলো সেভাবে বক্তব্য প্রদান করছে। হ্যাঁ, ভারী ধীর নেওয়ানো স্বর, শান্তভাবে পরামর্শ হচ্ছে, যেন রাগ নেই, জ্বালা নেই, কারো দু চোখে ধক করে চলে উঠছে না, কেউ চিৎকার করে গালাগাল দিচ্ছে না। কপিল দাসের ভারী অবাক লাগে গোটা ব্যাপারটা দেখে। কারণ অবাক লাগছে কেন? কারণ কোনো একটা সমস্যার বিষয়ে সাঁওতালরা আলোচনা করছে, সাঁওতালদের মধ্যে একটা সমস্যা হয়েছে, তাদের ভূমি বা উচ্ছেদ এরকম কোনো একটা সমস্যা হয়েছে, সবাই মিলে আলোচনা করতেছে, কিন্তু কারো মধ্যে কোনো রাগ নেই, জ্বালা নেই, জ্বালাময়ী কোনো বক্তব্য নেই। হ্যাঁ, তাদের মধ্যে শান্তভাবে পরামর্শ হচ্ছে। এগুলো আবার কি পরামর্শ? যখন বিপদ আসে, যখন এরকম সমস্যা আসে সাঁওতালদের মাঝে, কপিল দাসের সময়, কপিল দাসের যখন যুবক ছিল তখন তারা তাদের বজ্রকণ্ঠে সেগুলো মানুষের সামনে প্রকাশ করতে, একদম জ্বালাময়ী বক্তব্য প্রদান করতো। তাদের এক একটা করে বক্তব্য শুনলে গায়ের লোম একদম খাড়া হয়ে উঠতো। হ্যাঁ, সবাই সাহসী মনোভাব কথা বলতো, একদম যে শত্রুপক্ষকে দেখে নিবে, জীবন বিলিয়ে দিবে, এরকম নানান ধরনের বক্তব্যে সবাই একদম সবার গা জল করতো একদম। কিন্তু এখনকার তার ছেলে নাতিপুতিদের কথাবার্তা, তাদের পরামর্শ শুনলে মনে হয় যে এদের মধ্যে কোনো সাহসই নেই, এদের মধ্যে কোনো মানে এই রূপটাই দেখতে পাচ্ছে না। খুবই শান্ত পরামর্শ, এগুলো দেখে অবাক লাগে যায়। কিন্তু কিছু বলে না সে, বরং নিজেকে সরিয়ে আনে, কয়েক পা পিছিয়ে আসে, কিন্তু ওই কয়েক পা সরে আসতে অনেকটা সময় লেগে যায় তার কানের কাছে। তখনও সে শুনতে পায়, তুই বুড়া মানুষে মোড়ল, তোর কিছুই করার নাই। হ্যাঁ, যেখান থেকে উঠে এসেছিল সেইখানে সে ফিরে যায়, শুধু যথাস্থানে ফিরে যায়, শুধু মেনে নয় যে তার কেবলই মনে হতে থাকে যে সে বুড়া মানুষ, বারবার তার কানের কাছে এই কথাটা মনে উঠতে থাকে, তার খারাপ লাগে। হ্যাঁ, এরপরে বলছে বাচ্চারা লোক সমাগম দেখি সম্ভবত উঠে এসেছে বিছানা ছেড়ে, মেয়ে বউরা এখানে সেখানেই তো দাঁড়িয়ে, বাচ্চারা একত্রিত হলে যা হয়, ততক্ষণে খুনসিটি, দাপাদাপি এবং হাসাহাসি এইসব আরম্ভ হয়ে গিয়েছে। পাথরের ওপর ঘষে তীরে শান দেওয়া তখন হচ্ছে। তখন ওই মহিন্দরের ছেলে ডাকলো, দাদা তারপর বাঘটার কি হইল?
তো এইরকম একটা পরিস্থিতিতে মহিন্দরের ছেলে মানে তার নাতি তারপর আবার তার দাদাকে বললো যে বাঘটার কি হলো দাদা, মানে এখনো তো বাঘের ঘটনা শেষ হয় নাই। তখন ওই কপিল দাস আবার বলতেছে, ও সেই গল্প। কপিল দাস মনে পড়ে একটু আগে যে শিকার গল্প বলতে বলতে সে উঠে গিয়ে তার ছেলে মহিন্দরের কাছে গিয়েছিল। তখন আগুনের আলো কিশোর মুখের উপর চমকাচ্ছে, কে একজন কঞ্চি দিয়ে আগুনটা আরেকটুখানি উস্কে দিল। আর ওই ঘটনাটার কারণেই কিনা জানে কপিল দাস গল্পটা আবার আরম্ভ করে দিল। হ্যাঁ, বাঘটার ল্যাজ ধরে টানতে টানতে আসছিল সে, ভারী ওজন হয় বাঘের। আর বাঘটা ওদিকে তখন কিন্তু মরেনি। হ্যাঁ, বাঘটা বোধহয় মরেই গিয়েছিল। হঠাৎ তার মনে পড়ে কপিল দাস সৎ হয়ে উঠতে চায়, বাচ্চাদের কাছে গল্প বানানো বাদ দেয়। মানে হঠাৎ করে মনে হলো যে না, গল্প আর বানাবো না, সত্যিটা বলে দেই। তার স্পষ্ট মনে পড়ে তখন বাঘটার গায়ে বিকট গন্ধ ছিল, হ্যাঁ, যে তীরটা ঠিক বুকের মাঝখানে গিয়ে গেঁথেছিল, একেবারে এদিক ওদিক বেরিয়ে গিয়েছিল, রক্ত তখনও বেরোচ্ছিল গল গল করে। আর ওই সময় বিকেল বেলায় প্রাণনগরে জঙ্গলের ধারে একটা লোক ছিল না চারদিকে কোথাও, একদম নির্জন একটা জায়গায় বাঘ মেরেছে সে চিৎকার করে বাবাকে ডাকছিল। মানে ওই কপিল দাস ছোট ছিল ওই সময়, তো মানে আশেপাশে লোক ছিল না, বাঘে তীর লাগার পরেও সে ভয়ে মানে চিৎকার করে সবাইকে এদিক ওদিক ডাকছিল, বন্ধুদের ডাকছিল। আর ঠিক তখন হঠাৎ করে পাশের ঝোপ থেকে কি যেন একটা জানোয়ার লাফ দিয়ে বেরিয়ে আসে, বায়ে ছুটতে শুরু করে দিল। ওই জানোয়ারটা দেখেই সে মানে বাঘ মারার পরে যখন সে এদিক ওদিক চেঁচামেচি করতেছিল, সবাইকে ডাকছিল, হঠাৎ করে একটা ঝোপ থেকে একটা জানোয়ার লাফ দিয়ে আসছে। ওইটা দেখে মানে ওই কপিল দাস একদম দিচ্ছে একটা দৌড়। হ্যাঁ, এই পর্যন্ত বলেই সে থামে, আর কিছু বলে না, নিজের দুর্বলতা প্রকাশ করতে যাবে বলে ইতস্তত করে। মানে সে যে জানোয়ার দেখে দৌড় দিছে, এই দৌড়ের কথাটা আর বলে নাই, শুধু দেখছে যে একটা জানোয়ার আসছে, এটা বলে শেষ। হ্যাঁ, কেমন করে বলবে, সে শেয়াল দেখে ভয়ানক ভয় পেয়েছিল। আসলে সে জানোয়ারটা আসলে কিছুই ছিল না, সেটা একটা শেয়াল ছিল। মানে বাঘকে মেরেছে, ওই ভয়ের ফলে তার মানে একটা মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে। এখন শিয়াল যে লাফ মারছে ওটা না দেখে সে শিয়াল নাকি ওটা না দেখে সে দিছে এক দৌড়। হ্যাঁ, সে এই কথাগুলো আর নাতিদের কাছে বলে না। তারপর কি হইলো, বাচ্চারা সমস্যা জিজ্ঞেস করলো, সে হঠাৎ হেসে ওঠে। কপিল দাস তখন নিজের আলাদা অস্তিত্ব আর অনুভব করতে পারে না। তীরে শান দেওয়ার সময় কিরকম করে পাথরের উপর ঘষতে হয় তাই দেখায়। তখন আর গল্প না বলে কপিল দাস ওই তীরে শান দেওয়া শান কিভাবে দেখায় সেগুলো বাচ্চাদের দেখায়, পাথরের উপর ঘষতে ঘষতে তাই দেখায়। একজনের হাতে থেকে বাঁশিটা টেনে নিয়ে ফু দিয়ে একটা বহু পুরনো সুর বাজায়। কি বাজালো দাদা, মানে ও পুরনো যে বাঁশির সুর, সেই বাঁশির সুরটা কপিল দাস বাজাইতে শুরু করলো। তখন নাতিরা বলতো, বাহ কি সুন্দর হয়েছে। প্রশ্ন হলো, সে ভাঙা ভাঙা গলায় গানটা গায়। তাদের ওই সময়কে যে গানটা, সেই গানটা সে গাইতে থাকে, যে ফকির বুলে ঢুলুক বাজে, ভালুক নাচে ঝাম, হাই আরে হালমাল কই গেল রে। গানটি শুনে বাচ্চারাও গাইতে শুরু করে, বাচ্চারাও তখন ভালো লাগে গানটা আর কি। তো এরপরে বুড়োর ভীমরতি হয়েছে, মানে যখন গান গাচ্ছে সবাই, ওদিকে সবাই দেখে বলতেছে, বুড়োর বোধহয় ভীমরতি হয়েছে। হ্যাঁ, মেয়েরা কেউ কেউ মনোযোগ দেয় বাচ্চাদের জটলার দিকে। বড়রা যেখানে সভা বসেছে সেখান থেকেও সে কয়েকজন চিৎকার করে গোলমাল করে বন্ধ। মানে দুইটা মিটিং হয়েছে, একটা হচ্ছে বড়রা মিটিং করছে আর একটা কপিল দাস বাচ্চাদের সাথে মিটিং করতেছে। এখন মাঝে মাঝে মহিলারা বলতেছে বুড়োর ভীমরতি হয়েছে, আর কেউ কেউ বড়দের মিটিং থেকে বলতেছে ওই কপিল দাসকে বলতেছে গোলমাল বন্ধ করো। মানে একটা জরুরি মিটিং চলতেছে আর ওদিকে কপিল দাস বাচ্চাদের নিয়ে গল্প করতেছে। কিন্তু বাচ্চাদের থামাবে কে? মানে বাচ্চারা তো মজা পাচ্ছে। মহিন্দরের ছেলে ধনুকের জন্য বাঁশের ছিলা তৈরিতে ব্যস্ত ছিল। তো মহিন্দরের ছেলে তখন ধনুকের জন্য বাঁশের ছিলা তৈরি করতেছিল। কপিল দাস তার হাত থেকে কেড়ে নিয়ে এলো ধনুকটা, বললো দেখ কেমন করে ছিলা পড়াতে হয়। সো মহিন্দরের ছেলেকে শেখাচ্ছে যে কেমন করে ধনুকের ছিলা পড়াতে হয়, একটু দেখো আমি শেখাচ্ছি। বাচ্চারা তখন ঘিরে দাঁড়ায় বুড়োর চারদিকে। তখন বাচ্চারা তখন দাদার চারদিকে সবাই ঘিরে ধরে যে দেখি দাদা আজকে কিভাবে শেখায়। কপিল দাস হাঁটু ভেঙে ধনুকের এক মাথা ধরে ঝুলে পড়ে ধনুকটা নেয়। তারপর মানে ধনুকের তীর দিয়ে একটা ধনুকটা মানে নোয়ায়। হাতের সিলার ফাঁসটা ধনুকের মাথায় ঢোকাতে চায়, কিন্তু প্রথমবারই পারে না। ডান হাতটা তার ভীষণভাবে কাঁপতে থাকে। বুড়া মানুষ বাচ্চার বুড়োর কাণ্ড দেখে সমস্যাটা বলে, পারবে না দাদা, তুই পারবা না। কিন্তু পারে সে। মানে বাচ্চারা যখন দেখতেছে হচ্ছে না, তখন বাচ্চারা বলতেছে হয়তো পারবে না, কিন্তু পারে। ওই কাপা হাতেই সে ছিলা পরিয়ে দেয় ধনুকের। তারপর উঠে দাঁড়িয়ে ছিলা টেনে ধনুকের একটা টঙ্কার তোলে। মানে ধনুকটা টান দিয়ে যে এদিকে আনে না, ভারী সুন্দর টান আওয়াজ হয় তাতে। মানে এরপর বুড়া থামে না, মানে বোঝাই যাচ্ছে যে সুন্দর একটা টান দিছে। একটা সারানো তীর নেয় হাতে এবং তীরটা ধনুকের ছিলায় বসিয়ে তাক করে সামনের দিকে
একবার ডাইনে একবার বায়ে, বুড়ো ভয় দেখিয়ে মস্করা করে যেন সবাইকে বলছে এই যে ছেড়ে দিলাম। বাচ্চারা তাতে হই হই করে ওঠে, আর ওই রকম হই হই শুনে সম্ভবত কপিল দাস তীর 2টা আঙ্গুলের ফাঁকে চেপে ছিলা ধরে টানে, হ্যাঁ, টেনে ধনুকের নিশানা করে অন্ধকারের দিকে মানে হচ্ছে ওই মহাযান বা যারা অত্যাচারী তাদের দিকে আর কি। তো মহিন্দরের ছেলে বলে ওঠে, দাদা তীরটা ছুটে যাবে। তখন মহিন্দরের ছেলে তার নাতি বলতেছে, দাদা তীরটা কিন্তু ছুটে যাবে, ছুটে গেলে কিন্তু লেগে যাবে মানুষকে, দাদা মোর তীরটা ছুটে যাবে। কিন্তু কপিল দাস নাতির মিনতি শুনতে পায় না, বোঝা যায় না, শুনতে পায় কিনা বোঝা যায় না, সে সত্যি সত্যি তীরটা ছেড়ে দেয়, আর বাতাস কাটা শব্দ করে তীরটা অন্ধকারের দিকে ছুটে যায়। তাহলে বুড়ো মানুষ তীরটা কিন্তু ছুটে দিয়েছে, একদম ছেড়ে দিয়েছে। তো তীরটা গিয়ে কোথায় লাগছে? ওই অন্ধকারের দিকে বা অত্যাচারীদের বাড়ির দিকে গেছে আর কি। চারদিকে মানুষ বসতো, মেয়েরা বুড়োর কাণ্ড লক্ষ্য করে হ্যাঁ করে ওঠে। তো আমাদের কাছে ধনুক এটা মনে হচ্ছে যে আমরা তো খেলনা ধনুক করেছি, কিন্তু বাস্তবে ধনুক ছিল ওই সময়কার একটা অস্ত্র, একটা বিশাল বড় জিনিস, হ্যাঁ, বন্দুকের মতো। সো মেয়েরা বুড়োর কাণ্ড দেখে হ্যাঁ করে ওঠে। সবাই মানুষদের মধ্যে থেকেও কয়েকজন এগিয়ে আসে, ওই মিটিং থেকে পাশে কয়েকজন মানুষ আসে, কিন্তু ততক্ষণে বুড়া কপিল দাস আর একটা তীর হাতে তুলে নিয়েছে। মানে যতক্ষণে মানুষ হ্যাঁ করে তাকাচ্ছে কেউ একজন আসতেছে, ও বুড়া কি করছে, আর একটা ধনুক মানে তীর হাতে তুলে নিয়েছে। সবাই যখন নিষেধ করছে তখন সে দ্বিতীয় তীরটাও সামনের দিকে অন্ধকার করে নিশানা ছুটে দিয়েছে। তখন সে 2 নম্বর তীরটাও কিন্তু সামনে মেরে দিয়েছে। এবং ওই কাণ্ড দেখে ঘটে যাওয়ার ব্যাপারটা তখন ছেলে মানুষের তামাশায় পর্যায়ে থাকে না। তখন মানুষজন বুঝতে পারে যে না, এটা কোনো হাসি ঠাট্টার বিষয় না। কারণ প্রথমে না হয় একটা মারি দিছে, এরপরে দ্বিতীয়বারও ধনুক মারছে, তখন আর বুঝতে পারছে যে না, এটা আর কোনো হাসি ঠাট্টার ব্যাপার না, পর্যায়ে তামাশা। তখন দূর থেকে মহিন্দর চিৎকার করে ওঠে, বিন্নি গালাগাল করতে আরম্ভ করে, হ্যাঁ, আর মহিন্দরের বউ। কিন্তু বুড়া তখন হাসছে কেমন দেখো, সে যেন কিশোরকালে ফিরে গিয়েছে। কারণ সেই যুবক বয়সে সে যখন ধনুক ছুঁড়েছিল তখন তার মনের মধ্যে যে আনন্দ, যে সাহস, সেই সাহসটা মনে হচ্ছে ফিরে এসেছে। জীবনে প্রথম নিশানা ভেদ করার যে খুশি, সেই খুশি পেয়ে বসেছে তাকে। সে শান দেওয়া আর একখানা তীর হাতে তুলে নেয়, দ্বিতীয় তীর মারা পরে আর একটা তীর হাতে তুলে নেয়। তখন ওইদিকে পেছন থেকে দিনদাস চিৎকার করে বলছে, ধর বুড়োটাকে ধরে কারেলে ধনুক খান, যে ধনুক খান কারেনি, মানে ছিনিয়ে নি। সেই চিৎকার বুড়োর কানে পৌঁছায় না, কেউ পেছন থেকে তাকে ধরতে আসছে কিনা সেদিকে ভ্রুক্ষেপ না করে কপিল দাস বুড়ো 2 হাতে তীর ধনুক নিয়ে সামনের অন্ধকারের দিকে চলতে থাকে। বিমূঢ় মানুষজন চোখের সামনে দিয়েই সে অনায়াসে অন্ধকার, গাছপালা, কৈশোর, আদিম উল্লাসের মধ্যে চলে যায়। আর সেখান থেকে সে তৃতীয় তীরটা সঠিক নিশানে ছুড়বার জন্য তৈরি হতে থাকে। এ থেকে বোঝা যায় যে কপিল দাস বুড়া হয়েছে তো কি হয়েছে, একের পর এক তীর ছুড়ে চলেছে। কার দিকে? সে অন্ধকারের দিকে বলতে সে অত্যাচারীদের দিকে, সেই যারা আসলে তাদের জমি কেড়ে নিতে যাচ্ছে বা যারা তাদের উপর একটা অত্যাচার করতেছে, তাদের দিকে সে তীরটা ছুড়বার জন্য সে যেতে থাকে। মানে গল্পটা যেহেতু শর্ট করে তৈরি করেছে এই জন্য আবছা মনে হচ্ছে, বাট মূল থিম হচ্ছে এইটাই। তো এটা এখানে আসলে বোঝাতে চেয়েছে যে তোমরা যুবকরা বসে শুধু গল্পই করো, হ্যাঁ, তোমরা অস্ত্র ধরতে জানো না, তোমরা শত্রুদের চোখে চোখ রেখে কথা বলতে পারো না, তোমাদের কথাবার্তা শুনে আমাদের আগেরকার সময় জ্বালাময় কণ্ঠ তোমাদের মধ্যে নাই। সো তোমার থেকে আমি ওই বুড়া মানুষের অনেক সাহস রয়েছে, আমি শত্রুদের সামনে গিয়ে ধনুক ছুটতে পারতেছি, আর তোমরা সেই মিটিংই করো। এরকম একটা মেসেজ দিতে চাচ্ছে কপিল দাস তার ছেলে এবং নাতিদেরকে। তো এই হচ্ছে গল্প। আশা করছি বুঝতে পারছো যে এটা আসলে সাঁওতালদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেটাও কিছুটা তুলে ধরেছে। আবার বুড়ো মানুষের মনের মধ্যে যে কী ধরনের ফিলিংস আসে সেগুলো এখানে তুলে ধরেছে। বুড়োদেরকে যখন মানুষ বলে যে তুই বুড়া মানুষ, তখন তার মনের মধ্যে কষ্ট হয়, বিষয়গুলো এখানে ফুটে উঠেছে। এছাড়া বুড়ো মানুষদেরকে উপেক্ষা না করে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো যেন আমরা নেই, সেটাও এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয়। তো সব কিছু মিলেই এখানে আসলে সুন্দর হয়েছে গল্পটা। না বুঝলে তো খুব কঠিন, না বুঝলে খুব আবছার মানে খুবই খারাপ লাগবে, বলবো যে কী লিখছে শওকত আলী এগুলো, হ্যাঁ। তো বাস্তবে গল্পটা অনেক সুন্দর। তো আমাদের আসলে এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে সাঁওতাল জাতি, সাঁওতাল গোষ্ঠী, তাদেরও অনেক কিছু শেখার রয়েছে। তাদের আসলে আগেকার মতো যে সাহস শক্তি এইগুলো যেন আসলে আবার ফিরে পায়। তাদের মধ্যে যে কপিল দাসের মধ্যে দিয়ে, তাদের কপিল দাসের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা যেন আবারও নতুনভাবে জেগে ওঠে, নিজের অস্তিত্ব রক্ষায় যেন তারা সজাগ হয়ে ওঠে। এই জন্য এই গল্পটা অনেকটা প্রয়োজন, এবং আমরাও আসলে এই গল্পের মধ্য দিয়ে সাঁওতালদের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে পারলাম।
আশা করছি তোমরা সবাই ভালোভাবে গল্পটা বুঝতে পেরেছো। তোমাদেরকে বলে রাখি যে এইচএসসির জন্য আমার 3টা বেস্ট বই রয়েছে, বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক। এই 3টা বই কালেক্ট করিও nahid24.com থেকে, অথবা রকমারি থেকেও কালেক্ট করতে পারো, অথবা লাইব্রেরি থেকেও কালেক্ট করতে পারো। এই 3টা বই যদি সংগ্রহ করো তাহলে বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে কোনো টেনশনই করতে হবে না। বাংলা এ প্লাসে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে রয়েছে, ইংলিশ এ প্লাস বইও ঠিক সেম, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে রয়েছে, এবং আইসিটি অর্থাৎ 5টা বিষয়ের কমপ্লিট সলিউশন বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক। হাতে থাকবে বই, ক্লাস করবে Nahid24 চ্যানেলে, ঘরে বসেই 5টা বিষয় একদম শেষ হয়ে যাবে, কোথাও প্রাইভেট পড়তে হবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।